আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর চন্দন অধিকারী, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। তিনি আমার কথায় রাজি হয়েছেন তোমাদেরকে একটু সাহায্য করার জন্য। এরকম সুযোগ কিন্তু অন্য ছাত্রছাত্রীরা পায় না, যেখানে এডুকেশনের একজন অধ্যাপক তিনি সরাসরি এই বিষয়ের উপর কথা বলছেন। এটা কিন্তু তুমি মানে কি বলবো, চন্দন বাবুর মানে মানে কি বলবো কি বলবো সদিচ্ছা, এবং আমাদের তোমাদের যাতে একটু মঙ্গল হয়, তোমাদের জন্য যাতে আমরা একটু কিছু করতে পারি, সেই জায়গা থেকে কাজটা হচ্ছে। চন্দন বাবু পরিচয় দেওয়ার কিছু নেই, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে যা যা থাকা দরকার তার সবই আছে। তিনি দুটো বিষয়ে পিএইচডি, দুটো সাবজেক্টে মাস্টার্স, আর এই বেশি কিছু বলে লাভ নেই। তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো এই ইউনিটটা, যাতে করে প্রশ্নগুলো মানে অপশনগুলো ভাবার আগে কিছু পিছনে যে ভাবনাটা থাকে সেই ভাবনাটা তোমরা ধরতে পারো। আমি আর বেশি কথা বলবো না, সময় নষ্ট করছি না। আমি চন্দন বাবুকে বলবো তার বক্তব্য, তার পড়ানো শুরু করতে। নমস্কার, থ্যাংক ইউ স্যার, প্রফেসর সন্তোষ কুমার পাল স্যার। স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই এই ধরনের একটা প্ল্যাটফর্মে অপরচুনিটি দেওয়ার জন্য। আমার ভালো লাগে যে স্যারের মতো মানুষজন এইভাবে দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন। আমার এরকম একটা ফ্রি কোচিং সেন্টার ছিল, নেট সেট এবং এসএসসির। আমি দীর্ঘদিন ধরে বিনা পয়সায় পড়াতাম। প্রথমে অফলাইনে করতাম, তারপরে অনলাইনে। এই 2024 সাল থেকে আমি আর কন্টিনিউ করতে পারছি না, আমি পেরে উঠলাম না। কিন্তু স্যার যে এখনো চালিয়ে যাচ্ছেন, এটার জন্য সত্যি আমি খুবই মানে অভিভূত, যার জন্য স্যার যেই বললেই আমি রাজি হয়ে যাই। হ্যাঁ, আমি বেশ এটাকে এনজয় করতাম, এবং বহু ছেলেপুলে আমাদের এডুকেশনের অনেকেই তো নেট সেট পেত, এসএসসির ক্ষেত্রেও আগে যখন হয়েছে সাফল্য লাভ করেছে আর কি। ফলে এই ধরনের একটা মানসিকতা আমার মধ্যেও আছে। আর স্যারের কথা কি বলবো, ইউনিভার্সিটিতে স্যারের মতো এরকম একাডেমিশিয়ান মানে খুবই কম পাওয়া যায়। আর এত এত সিনিয়র, অথচ আমাদেরকে এত স্নেহ করেন, ভালোবাসেন, এটাই বড় প্রাপ্তি আর কি। যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা জয়েন করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং শুভ দীপাবলি, জগদ্ধাত্রী, ছট পুজো ইত্যাদির প্রীতি শুভেচ্ছা জানাই। এই করে আমাদের যে স্যার অলরেডি সিলেবাসের কথা বলেছেন, টিচিং অ্যাপটিটিউড, এই নিয়ে আমরা আলোচনাটা করব। টিচিং অ্যাপটিটিউডের যা সিলেবাস বললেন স্যার, এটা অনেকটা ভাস্ট এরিয়া। আমি দেখলাম এতটা, ধরুন একটা ক্লাসে এতটা দিক কভার করা খুব মুশকিল। সেই জন্য আমি শর্ট ফর্মে মানে প্রিভিয়াস ইয়ারের যে ধরনের প্রশ্ন পড়ছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। তাও প্রিভিয়াস ইয়ারের টিচিং অ্যাপটিটিউডের উপর যদি আমরা কয়েক বছরের প্রশ্নগুলো দেখি, নিউ সিলেবাসের উপর 150-র মতো প্রশ্ন আছে। আমি সেখান থেকে কিছু সিলেক্টিভ আলোচনা করছি, আর পরবর্তীকালে আমি একটা কপি স্যারকে পাঠিয়ে দেবো, সেখানে ডিটেল উইথ আনসারও আছে, সেগুলো তোমাদের যদি কাজে লাগে আর কি। আপাতত টিচিং অ্যাপটিটিউড নিয়ে আমি একটা শেয়ার করব। জাস্ট প্রিলিমিনারি আলোচনাটা করে নিই। অ্যাপটিটিউড, আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি, যে অ্যাপটিটিউড, অ্যাটিটিউড, এবিলিটি, অ্যাচিভমেন্ট, এই ধরনের শব্দগুলো সম্পর্কে যদি একটু ধারণা করে নেওয়া যায়, কারণ এগুলো সবই না নেটের প্রশ্নের মধ্যে পড়ে যায়। যে আমরা যদি এন্টায়ার ডেভেলপমেন্টটা দেখি, যে এডুকেশন যদি এডুকেশনের বিভিন্ন দিক আছে, বিভিন্ন এমস আছে, তার একটা আলটিমেট এমকে আমরা বলতে পারি যে ডেভেলপমেন্ট অফ অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে কি, একটা ভিউজ, ওপিনিয়ন, কোনো বিষয়ের প্রতি মূল্যবোধ তৈরি করা, আমার কোনো বিষয়ের প্রতি একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এবং সেই যে অ্যাটিটিউড ফরমেশনটা না অনেকটা সময় ধরে, অনেকটা লং টার্ম প্রসেস আর কি। আমাদের জার্নিটা শুরু হয় একেবারে গোড়া থেকে, যেটা শুরু নাকি অ্যাপটিটিউড দিয়ে। মানে প্রথমে হবে অ্যাপটিটিউড, তারপরে সেখান থেকে আমরা এই ধরনের শব্দ আনতে পারি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট থেকে আমরা আনতে পারি এবিলিটি, এবিলিটি থেকে আমরা আনতে পারি অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট থেকে আমরা অ্যাটিটিউডে যেতে পারি, এবং অ্যাটিটিউড থেকে ফাইনালি আমরা অল্টিটিউড। অল্টিটিউড বলতে একটা ডেস্টিনেশন, আমি কোথায় যেতে চাইছি,
যে একজন স্টুডেন্ট সে ভবিষ্যতে কোথায়, তার যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন কোথায় হতে পারে, সে কোন জায়গায় দাঁড়াতে পারে, বা আজ থেকে 30 বছর পরে সে নিজেকে কোথায় নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে তার অল্টিটিউড বা কোন উচ্চতায় আমি দেখতে চাইছি। কিন্তু শুরুটা হচ্ছে কি অ্যাপটিটিউড দিয়ে। মানে হোয়াট ইজ অ্যাপটিটিউড? অ্যাপটিটিউড ইজ নাথিং বাট দ্য ইনহেরেন্ট পোটেনশিয়ালিটি। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। পোটেনশিয়ালিটি আমরা হিডেন পোটেনশিয়ালিটি বলতে পারি, লেটেন্ট ট্যালেন্ট বলতে পারি, মানে যেটা নাকি সুপ্ত অবস্থায় আছে। অ্যাপটিটিউডের ভালো বাংলা যদি বলা যায়, আমরা এরকম বলতে পারি প্রবণতা বা সম্ভাবনা। হ্যাঁ, বিবেকানন্দ বলছেন যে শিক্ষা মানে হচ্ছে সুপ্ত সম্ভাবনার প্রকাশ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এই যে সুপ্ত সম্ভাবনা, যেটা নাকি ইনহেরেন্ট, যেটা নাকি আগের থেকেই বিদ্যমান, সেটা কোত্থেকে এলো সেটা নিয়ে আমরা যাচ্ছি না। যে আমাদের পূর্বজন্মের যে প্রিভিয়াস ইমপ্রেশন, এইসব ব্যাপারগুলো আছে, আমরা নাথিং ক্যান বি টট, সবটাই আমাদের ভেতরে থাকে, সেটাকে আমরা আবরণ উন্মোচন করি। বিবেকানন্দ বলছেন আনভেল, ডিসকভার, আমাদের মধ্যেই জ্ঞান অন্তর্নিহিত। সেই জায়গাটায় এই যে টিচিং অ্যাপটিটিউড মানে একজন টিচারের মধ্যে তার যে টিচিং এর যে সম্ভাবনা, টিচিং এর যে কোয়ালিটি, হ্যাঁ, যে কেউ টিচার হতে পারেন না, টিচার হতে গেলে তার কিছু কিছু অ্যাট্রিবিউট দরকার, কোয়ালিটি দরকার। হ্যাঁ, সেগুলো কারুর জন্মগত থাকে, আবার ইন্টারাকশনের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, এনভায়রনমেন্টাল ইন্টারাকশনের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, সময়ের সঙ্গে অর্জন করি। যার জন্য আগে যেটা বলা হতো টিচার ইজ বর্ন, এই টিচার ইজ বর্ন যখন আমরা বলছি টিচার জন্মান, মানে তার মধ্যে যে পোটেনশিয়ালিটি গুলো আছে তাকে আমাকে বহিঃপ্রকাশ করতে হবে। আর টিচার ইজ মেড যখন আমরা বলছি, তখন কি হচ্ছে, যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে সেটা অটোমেটিক্যালি প্রকাশ হতে পারে, আবার যেটা থ্রু মেনিফোল্ড ইন্টারাকশন, পরিবেশের প্রভাবে, অনুশীলনের প্রভাবে আমার সেটা বহিঃপ্রকাশ হতে পারে। ফলে সেখানে আমরা অর্জিত গুণাবলীর কথা বলছি। এই যে অনার্জিত এবং অর্জিত, যেটা নাকি প্রথম থেকেই সুপ্ত অবস্থায় আছে, সেটা যেই ফর্মেই হোক না কেন, সেটাকে আমরা বলছি অ্যাপটিটিউড। ফলে অ্যাপটিটিউড মানে হচ্ছে প্রবণতা বা সম্ভাবনা। এই অ্যাপটিটিউড যদি কারোর মধ্যে থাকে না, আমি তাকে ট্রেনিং দিই বা না দিয়ে, পরিবেশ, উপযুক্ত পরিবেশ দিই বা না দিই, মাঝে মাঝে তার একটা ঝলকানি, গ্লিমস, একটা প্রকাশ পায় আর কি। কেউ হয়তো তার মধ্যে গানের একটা পোটেনশিয়ালিটি বা অ্যাপটিটিউড আছে, সে একটা গুনগুন গুনগুন করে হয়তো কোথাও গান শেখেনি, সুরারোপ করছে, এই যে ব্যাপারটা, তাহলে এই যে মাঝে মাঝে ঝলকানি দিচ্ছে, সেইটাকে আমরা বলছি তার অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট মানে হচ্ছে সার্টেন ম্যানিফেস্টেশন অফ অ্যাপটিটিউড। এবার আমি তাকে এনভায়রনমেন্ট দিলাম, পরিবেশ দিলাম, পরিবেশ দেওয়ার মাধ্যমে সে কি হলো, কিছুটা স্কিল ডেভেলপমেন্ট করলো, সেই বিষয়ে সে অনেক বেশি এফিসিয়েন্ট হলো এবং সেটাকে সে এক্সিকিউট করলো, তখন সেটাকে আমরা বলছি তার এবিলিটি। তাহলে অ্যাপটিটিউড ছিল, মাঝে মাঝে অ্যাট্রিবিউট হিসেবে প্রকাশ পেল, পরবর্তীকালে অনুশীলনের মাধ্যমে তার যে ম্যানিফেস্টেশন, সেটাকে আমরা বলছি এবিলিটি। এই এবিলিটিটা যখন দীর্ঘদিন ধরে আমি ধরে রাখতে পারছি না, বিভিন্ন জায়গায় প্রকাশ করছি, সামর্থ্যের পরিচয় দিচ্ছি, নৈপুণ্যের পরিচয় দিচ্ছি, সেইটা আমার কিসের প্রকাশ করবে, অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে। তাহলে এবিলিটি পরবর্তীকালে লাগাতার পারফরমেন্সের মাধ্যমে কি হচ্ছে, আমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে, যেটাকে আমরা বলছি অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টটা পরবর্তীকালে কি হয়, আমি দীর্ঘদিন ধরে আমার একটা অ্যাচিভমেন্ট হলো, সেই অ্যাচিভমেন্টটা পরবর্তীকালে আমার সেই বিষয়ের প্রতি একটা ভালো মূল্যবোধ বা ওপিনিয়ন বা ভিউজ প্রদান করছে, যেটাকে সেই বিষয়ের প্রতি আমি একটা মূল্য প্রদর্শন করছি, সেটা অ্যাটিটিউডের জন্ম দিচ্ছে। এবং আমার অ্যাটিটিউডই ঠিক করে দেবে আমি ডেস্টিনেশনে কতটা পৌঁছেছি বা কোন জায়গায় অবস্থান করছি, যেটাকে আমরা বলছি অল্টিটিউড। একটা সুন্দর এক্সাম্পলের মধ্যে দিয়ে বলা যেতে পারে যে সচিন তেন্ডুলকারের মধ্যে একটা ক্রিকেটীয় অ্যাপটিটিউড ছিল, সেটা অ্যাপটিটিউড, ইনহেরেন্ট পোটেনশিয়ালিটি, সেটা মাঝে মাঝে প্রকাশ পাচ্ছিল এবং তার যে গুরুদেব রমাকান্ত আচার্য সেটাকে তিনি নোটিস করেছিলেন। এই নোটিস করার পর তাহলে এই অ্যাপটিটিউডটা অ্যাট্রিবিউট হিসেবে মাঝে মাঝে ঝলকানি হিসেবে দিচ্ছিল। পরবর্তীকালে তার গুরুদেব সেটাকে অনুশীলনের মাধ্যমে কি করলেন, তার মধ্যে যে ক্রিকেটীয় যে পোটেনশিয়ালিটি বা অ্যাপটিটিউডটাকে কিসে ট্রান্সফার করে দিলেন, এবিলিটিতে ট্রান্সফার করে দিলেন।
এই এবিলিটিটাকে নিয়ে সচিন তেন্ডুলকর ভারতীয় দলে যোগদান করলেন, ভারতীয় দলকে সার্ভ করলেন, বিশ্বকাপ এনে দিলেন, দীর্ঘদিন খেললেন, তার কি হয়ে গেল, একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে গেল। এই অ্যাচিভমেন্ট হওয়ার পর এখন তিনি হয়তো রিটায়ার করে গেছেন, কিন্তু তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্রিকেটের প্রতি তার একটা মূল্যবোধ থেকে গেল, দৃষ্টিভঙ্গি থেকে গেল। তিনি ক্রিকেট নিয়ে কথা বলছেন, ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন জনকে উৎসাহিত করছেন। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলছি তার কি অ্যাটিটিউড। এবং অ্যাটিটিউড থেকে আজকে সচিন তেন্ডুলকর পজিশনটা কি হয়ে গেছে, এটা তার যে অল্টিটিউড, হ্যাঁ, যে ভারতবর্ষের তার যে অবস্থান, সেটা সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে হতে পারে। এই যে ব্যাপারটা, এই ডেভেলপমেন্টটাকে আমরা দেখাচ্ছি। এডুকেশন কি করে, এডুকেশন ট্রান্সফর্ম ওয়ান্স অ্যাপটিটিউড ইনটু অ্যাটিটিউড অ্যান্ড অল্টিটিউড। হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল? কেউ শুনছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাপটিটিউডের সঙ্গে কোনটা আগে আসছে, অ্যাপটিটিউড আগে না অ্যাটিটিউড আগে? অ্যাপটিটিউড আগে, অ্যাটিটিউড শেষে। হ্যাঁ, এবং যার জন্য অ্যাটিটিউডটা সবার শেষে আসে বলে, কোনো বিষয়ের প্রতি আমার একটা মূল্যবোধ তৈরি হচ্ছে বলে, এই অ্যাটিটিউড সহজে বদলানো যায় না। আমি চাইলেই হঠাৎ করে চেঞ্জ করে দিতে পারবো না, কারণ কি, অ্যাটিটিউডটা অনেক দিন তৈরি করতে অনেক সময় লাগে এবং সেটাকে ভাঙতেও অনেক সময় লাগে। অ্যাটিটিউড সহজে বদলায় না। যখন আমি একটা ধাক্কা খেলাম বা নতুন কোনো আরো বেটার জিনিস পেয়ে গেলাম বা বদলানোর দরকার হলো, তখন আমার অ্যাটিটিউড চেঞ্জ হয়। ফলে অ্যাটিটিউডিনাল চেঞ্জ ইজ এ ডিফিকাল্ট টাস্ক। তাহলে এই টিচিং অ্যাপটিটিউড মানে কি, যে টিচারের মধ্যে সেই টিচিং এর যে পোটেনশিয়ালিটি আছে সেইটাকে জাজ করা, যে কে টিচার হতে পারে। হ্যাঁ, টিচার সম্পর্কে আমরা জেনারেলি অনেক কথা বলি, যে টিচারকে, টিচার টেক্স আ হ্যান্ড, টেক্স আ হ্যান্ড, আর হাত দুটো ধরেন, হ্যাঁ, টাচেস দ্য হার্ট, হ্যাঁ, ওপেন দ্য মাইন্ডস, যে মনের দরজা খুলে দেন, হ্যাঁ, হৃদয়ে টাচেস দ্য হার্ট, স্পর্শ করেন এবং হাত দুটো ধরেন। এই তিনটা টার্মিনোলজির মধ্য দিয়ে টিচারের সমস্ত কোয়ালিটিকে আমরা এক্সপ্রেস করতে পারি। যে কি বললাম, যে হাতটা ধরেন, হ্যাঁ, কি হৃদয় স্পর্শ করেন, বা যেটা ওপেন্স দ্য মাইন্ড, মনের দরজা খুলে দেন আর কি। টেক্স আ হ্যান্ড, হ্যান্ডের কথা যখন বলছি, আমরা যত ধরনের আচরণ করি না কেন, সাইকোলজিতে আমরা বিহেভিয়ার নিয়ে স্টাডি করি তো, যে যত ধরনের আমরা আচরণ করি না কেন, সেই আচরণকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি আমরা হেড, একটাকে বলছি হার্ট, আর একটাকে বলছি হ্যান্ড, 3H। এই যে টিচার টেক্স আ হ্যান্ড, হ্যান্ডের কথা বলছি মানে আমি কোন ডোমেনের কথা বলছি, হ্যান্ডস অন অ্যাক্টিভিটির কথা বলছি, মানে ডুইং অ্যাসপেক্টের কথা বলছি। যখন আমি টাচেস দ্য হার্টের কথা বলছি, হার্টের কথা বলছি মানে কি, আমি ফিলিং অ্যাসপেক্টের কথা বলছি। আর যখন ওপেন্স দ্য মাইন্ডের কথা বলছি, তখন হেড অ্যাসপেক্টের কথা বলছি। আমরা যত রকমের কাজ করি না কেন, তিন ধরনের কাজ করি। একটাকে বলছি ডুইং, একটাকে বলছি ফিলিং, একটাকে বলছি থিঙ্কিং। টিচিং অ্যাপটিটিউড আর কিছু নয়, টিচিং অ্যাপটিটিউড মধ্যে টিচারের এই যে থিঙ্কিং, ফিলিং আর ডুইং, এই আসপেক্টটাকে কভার করতে হবে। থিঙ্কিং, ফিলিং, ডুইং। এই যখন ডুইং এর কথা বলছি, এখানে একটা ডোমেনের কথা বলা হচ্ছে। সেই ডোমেনটাকে কি বলি আমরা, সাইকোমোটর ডোমেন অর কোনেটিভ ডোমেন, যেটা নিয়ে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, হাত। যখন আমরা ফিলিং অ্যাসপেক্টের কথা বলছি, সাইকোলজি টার্মে বলা হচ্ছে এই ডোমেনটাকে অ্যাফেক্টিভ ডোমেন। আর যখন আমরা থিঙ্কিং অ্যাসপেক্টের কথা বলছি, তখন সেটাকে আমরা কি বলছি, যে কগনিটিভ ডোমেন। তিনটে ডোমেন, যে একজন টিচারকে পারদর্শী হতে হবে বা তার যে পোটেনশিয়ালিটি বা অ্যাপটিটিউড আছে, তিনটে ডোমেনে, একটা হচ্ছে কগনিটিভ ডোমেন, একটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, একটা হচ্ছে সাইকোমোটর ডোমেন। ক্যাপ, CAP, কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর। কগনিটিভ ডোমেন স্ট্যান্ডস ফর, যেটাকে আমরা বলছি থিঙ্কিং। অ্যাফেক্টিভ ডোমেনের কথা কি বললাম, ফিলিং। আর সাইকোমোটর ডোমেনের কথা বলছি কি, ডুইং। থিঙ্কিং, ফিলিং, ডুইং, এটাকে মনে রাখতে হবে। হি হা, হি ফর হেড, হি ফর হার্ট, এইচ এ ফর হ্যান্ড। এক জায়গায় এরকম এক মহারাজের কাছে শুনেছিলাম যে আমাদের 4টে কারখানা তৈরি করতে হবে। আমি একটু অন্য প্রসঙ্গে গিয়ে আবার চলে আসছি। 3-4টে কারখানা। কি সেই কারখানা? বলছে মাথায় একটা বরফের কারখানা তৈরি করতে হবে। যে একজন টিচার যদি হয়, তাকে কি হতো, আইস ফ্যাক্টরি ইন ইউর হেড, মাথায় বরফের কারখানা, ঠান্ডা মাথা,
হ্যাঁ, হৃদয়ে একটা ভালোবাসার কারখানা, মানে লাভ ফ্যাক্টরি, যেটাকে ওই অ্যাফেক্টিভ ডোমেনের কথা বলছি, যে সবারই বাঁচতে ভালো। আর 3 নম্বর হচ্ছে যে হাতে দক্ষতার কারখানা। হ্যাঁ হ্যাঁ, সব্যসাচীর মতো দুহাত সমানে চলবে আর কি, দক্ষতার কারখানা, মানে স্কিল ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ডস। সেখানে মহারাজ আরেক জায়গায় বলছেন যে এই 3টে ফ্যাক্টরির সঙ্গে আর একটা ফ্যাক্টরির কথা, যে মুখে মিষ্টির কারখানা, সুইট ফ্যাক্টরি ইন ইউর মাউথ। আর যখন এই 4টে ফ্যাক্টরি আমরা তৈরি করতে পারবো, ইউ বিকাম স্যাটিসফ্যাক্টরি। Satisfactory is the summation of ice factory, love factory, skill factory and sweet factory। হ্যাঁ, এভাবে বলা হচ্ছে। ফলে এই যে ডোমেন স্পেসিফিসিটি, আমি সাবজেক্টটার দিকে ঢুকছি আস্তে আস্তে। আমি 3টে ডোমেনের কথা বললাম, কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর, বা 3H এর কথা বললাম, হেড, হার্ট, হ্যান্ড, বা আমরা থিঙ্কিং, ফিলিং, ডুইং এর কথা বলছি। হ্যাঁ, যদি বলা হয় যে হোয়াট ইজ টিচিং, টিচিং ইজ নাথিং বাট দ্য ট্রান্সফার অফ আস্ক, ASK, প্রশ্নের ট্রান্সফার। বলছি হোয়াট ইজ আস্ক, এ ফর ওই অ্যাফেক্টিভ ডোমেন, মানে অ্যাটিটিউড ট্রান্সফার। আমি যদি এস এর কথা বলি, আজকের এস ফর স্কিল ট্রান্সফার, যে দক্ষতা, কিভাবে আমি একজনকে স্কিল পার্সোনাল তৈরি করে দেব। আজকের দিনে আমরা জানি যে 21st সেঞ্চুরির লার্নারদের কি করতে হবে, তাদেরকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ 21st সেঞ্চুরি স্কিলস। এনইপি 2020 বারবার বলছে যে এডুকেশন এইমস নট অনলি অ্যাট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কগনিটিভ ক্যাপাসিটি অ্যামং দ্য ইন্ডিভিজুয়ালস, শুধু কগনিটিভ ডেভেলপমেন্ট নয়, তার সঙ্গে কি হচ্ছে যে স্টুডেন্ট শুড বি ডেভেলপড ইন সাচ এ ওয়ে দ্যাট দে ক্যান ইকুইপ উইথ 21st সেঞ্চুরি স্কিলস। এই যে দক্ষতা, যে আমরা ইর কথা বলি, এন্টারপ্রেনারশিপ এডুকেশন। এন্টারপ্রেনারশিপ এডুকেশন মানে কি, স্কিল বেসড এডুকেশন। যে দক্ষতা মানে কি, তোমার যে নলেজ আছে সেই নলেজটাকে কিসে কনভার্ট করতে হবে, অ্যাপ্লাইড নলেজে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তোমার লার্নিং কে কিসে কনভার্ট করতে হবে, আর্নিং এ কনভার্ট করতে হবে। তোমার পোটেনশিয়াল পাওয়ার বা যেটা অ্যাপটিটিউড ছিল, সেই পোটেনশিয়াল পাওয়ারকে রিয়েল পাওয়ারে পরিণত করতে হবে। তোমার থিঙ্কিং কে কি করতে হবে, ট্রান্সফর্ম ইউর থিঙ্কিং ইনটু অ্যাকশনে পরিণত করতে হবে। ফলে স্কিল বেসড এডুকেশনের উপর জোর দেওয়া হচ্ছে। ASK, আর কেটা কি, কে ইজ নাথিং বাট নলেজ, ট্রান্সফার অফ নলেজ। যে একজন টিচারের 3টে কাজ, অ্যাটিটিউড ট্রান্সফার, দ্যাট ইজ ট্রান্সফর্ম ইউর হার্ট ডোমেন অর অ্যাফেক্টিভ ডোমেন অর ফিলিং ডোমেন। একটা স্টুডেন্ট কিভাবে ফিল করবে, কিভাবে রিয়ালাইজ করবে, কিভাবে তার ভ্যালুস তৈরি হবে, কিভাবে তার ইমোশন স্টেবিলিটি পাবে, কিভাবে তার মরাল ডেভেলপমেন্ট হবে, এইগুলো কিন্তু তার বিলিফ সিস্টেম কিভাবে স্ট্রেনথেন হবে, এইগুলো সব আন্ডার দ্য পারভিউ অফ অ্যাফেক্টিভ ডোমেন বা অ্যাটিটিউডিনাল ডোমেন, বা এটাকে অনেক সময় সাইকোলজিক্যাল ডোমেনও বলা হয়। এইটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার আর কি। এসটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট, আর এটা হচ্ছে নলেজ ডোমেন। নলেজ মানে কি, আমি আমার ডেটা ছিল, ইনফরমেশন আছে, ডেটাটাকে প্রসেস করলাম, ইনফরমেশন হয়ে গেল। ইনফরমেশনের সঙ্গে যখন আমি এক্সপিরিয়েন্সকে অ্যাড করব, তখন সেটা হয়ে যাবে নলেজ। নলেজের সঙ্গে ইনফরমেশনের পার্থক্য কি, ইনফরমেশন হোয়েন ইনফরমেশন ইজ ইনকর্পোরেটেড উইথ অ্যাসোসিয়েটেড উইথ এক্সপিরিয়েন্স, তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাবে। এগুলো সবই প্রশ্নের মধ্যেই পড়বে, যে যখন আমি কোনো একটা ফ্যাক্ট, এভিডেন্স জোগাড় করছি, সেগুলো সবই ডেটা। সেটা ভার্বাল হতে পারে, সেটা নন ভার্বাল হতে পারে, নিউমেরিক হতে পারে, নন নিউমেরিক হতে পারে, সেগুলো সবই ডেটা। যা পাচ্ছি আমি চতুর্দিকে ডেটা। এই ডেটাটার সঙ্গে যখন আমি প্রসেস করছি, নিজের মতো করে নিচ্ছি, এই প্রসেস ডেটা ইজ কল্ড ইনফরমেশন। বাবা বাজার থেকে সবজি টবজি নিয়ে এলেন, সেটা ডেটা। মা সেটাকে প্রসেস করে দিলেন, সেটা ইনফরমেশন হয়ে গেল। এই ইনফরমেশনের সঙ্গে যখন এক্সপেরিয়েন্সকে কাজে লাগাবো, তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, নলেজে কনভার্ট হয়ে যাবে, যেটাকে আমি ইন্টারনালাইজ করছি। মা ফোন এলো, মেয়েকে বললেন যে এই কড়াই বেগুনটা সেদ্ধ করে দে, আমি ফোনটা ধরে আসছি। এবার মেয়ে কিভাবে করবে আর বলে যাননি, সেদ্ধ করে রাখতে বলেছেন। এবারে মেয়ে জল ঢেলেই যাচ্ছে, কড়াই ভর্তি হয়ে উপচে পড়ে, মানে ওভেন বন্ধ হয়ে গেল, বেগুন ভাসছে। মা ফিরে এসে দিনে, কি করেছিস? বলছে, মা আমি তো জল ঢালছি সেদ্ধ করার জন্য, বেগুন কিছুতেই ডুবছে না, কেসটা বুঝতে পারছি না, সমস্যাটা কোথায়। মা এখানে কি করেছেন, ইনফরমেশনটা দিয়ে গেছেন, এক্সপেরিয়েন্সটা শেয়ার করেননি। তিনি যদি বলতেন যে না, বেগুন ওই জলেই ভাসবে, ডোবে না, মা যখন এটা দেখিয়ে দিলেন, তার এক্সপেরিয়েন্সটা সে গ্যাদার করলো, তার সেটা কি হয়ে গেল, নলেজে কনভার্ট হয়ে গেল। ফলে এই
ডেটা থেকে কিভাবে ইনফরমেশন থেকে কিভাবে এক্সপিরিয়েন্সকে যুক্ত করে নলেজের কথা আমরা বললাম, যে একজন টিচার কি করবেন, নলেজ ট্রান্সফার করবেন, স্কিল ডেভেলপ করবেন আর অ্যাটিটিউড ডেভেলপ করবেন। ফলে এই যে তিনটে ডোমেন, কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর, এটাকে আমরা এই ফর্মে দেখাতে পারি এবিসি। এ মানে হচ্ছে ওই অ্যাটিটিউডিনাল ডোমেন, আর বিটা হচ্ছে বিহেভিয়ার ডোমেন, যেটাই সাইকোমোটর, যেটাই হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, সেটাই বিহেভিয়ার ডোমেন, আর সিটা হচ্ছে কগনিটিভ ডোমেন। হ্যাঁ, এবার আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? না গো, শেয়ার হয়নি, শেয়ার হয়নি চন্দন। হ্যাঁ ঠিক আছে, আমি আসলে আমার না ইন্টারনেটটা একটু স্লো হয়ে গেছে, দেখছি। এবার দেখা যাচ্ছে চন্দন, শেয়ার হয়েছে। স্যার সাউন্ডটা মিউট হয়ে গেছে আপনার। হ্যাঁ, এবার ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে, একদম ঠিক আছে। সরি। আচ্ছা, যেটা নিয়ে আমরা কথাটা বলছিলাম, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি ডোমেন স্পেসিফিক জায়গাটা থেকে ধরার চেষ্টাটা করছি। ইন দি লাইট, এগুলো সবই কিন্তু ইয়ারের প্রশ্ন, এখান থেকে আমি কিছু সিলেক্টিভ দিয়ে আলোচনা করছি। ইন দি লাইট অফ, এগুলো এটা যেরকম 2025 এর প্রশ্ন। ইন দি লাইট অফ কগনিটিভ ডোমেন, অ্যারেঞ্জ দ্য ফলোইং ক্লাসরুম কোশ্চেন্স ইন দ্য কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার। আচ্ছা, কগনিটিভ ডোমেনের কথা এক্ষুনি বলছিলাম। কগনিটিভ ডোমেন মানে কি, থিঙ্কিং অ্যাসপেক্ট নিয়ে কাজ করবে বা নলেজ নিয়ে কথা বলবে। আমরা ক্লাসরুমে এক্ষুনি বললাম যে আমরা নলেজটাকে শেয়ার করব, কি অ্যাটিটিউডকে শেয়ার করব, কি স্কিলটা ডেভেলপ করব। একজন টিচারের তিনটে কাজ: অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং শেয়ারিং অফ নলেজ। এবারে এই নলেজের মধ্যে ডেটা থেকে, ইনফরমেশন থেকে আরম্ভ করে মেটাকগনিশন থেকে, উইজডম থেকে সব ঢুকে আছে। আর যখন আমি অ্যাটিটিউডের কথা বলছি, তার মধ্যে ভ্যালুজ থেকে, এথিক্স থেকে, মরালিটি থেকে আরম্ভ করে সবই ঢুকে আছে। আর যখন স্কিলের কথা বলছি, যে কোনো হ্যান্ডস অন অ্যাক্টিভিটি সবই ঢুকে আছে। ফলে কগনিটিভ ডোমেন মানে হচ্ছে থিঙ্কিং। এই থিঙ্কিং এর কথা যখন হলে অর্ডারটা কি হবে? আন্ডারস্ট্যান্ডিং আছে, ইভ্যালুয়েটিং আছে, অ্যানালাইজিং, অ্যাপ্লাইং, রিমেম্বারিং। এখানে একটা অদ্ভুত ব্যাপার, কগনিটিভ ডোমেনের আন্ডারে এই কগনিটিভ ডোমেনের যে এডুকেশনাল অবজেক্টিভ, এটা প্রপোজড বাই ব্লুম, বেঞ্জামিন ব্লুম এটা ডেভেলপ করেছিলেন। এখন এই প্রশ্নটা আছে রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী। মনে রাখার সুবিধের জন্য এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, রুইয়াক, RUAAEC,
রুইয়াক। আর মানে হচ্ছে এই যে কগনিটিভ ডোমেনের কোনো একটা বিষয়ে যখন আমার নলেজ গেইন করব, তার প্রথম হচ্ছে আর মানে হচ্ছে রিমেম্বারিং। রিমেম্বারিং মানে জাস্ট রোট লার্নিং। কিরকম, যে আমি কাউকে প্রশ্ন করলাম গাড়ি কে চালায়, কি আনসার হবে? গাড়ি কে চালায়? হ্যাঁ, কে বলবে গাড়ি কে চালায়? একটু রেসপন্স করলে ভালো হবে। তোমরা শুনছো তো? হ্যাঁ, বহু কথা না বললে অসুবিধা লাগে, কথা বলো। হ্যাঁ, বলো। একটু কোনো, আমি জাস্ট মজা করছি। এই কেউ আনসার দেবে যে হ্যাঁ, মানুষ চালায়, খুব ভালো আনসার। হ্যাঁ, আমি একটু মজা করে বলছি, আমি আনসারটা দিলাম গাড়ি চালায় বংশীবদন। হ্যাঁ, স্টুডেন্টের প্রশ্ন পড়েছে গাড়ি কে চালায়, হ্যাঁ সে হাট কবিতা পড়েছে, তাহলে দেখুন একদম আমি অতীত স্মৃতির রোমন্থন করে বললাম গাড়ি চালায় বংশীবদন। এই যে আমি ইন্টারনালাইজ করেছিলাম কোনো একটা ইনফরমেশন, সেটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি ব্যাপারটাকে ইন্টারনালাইজ করেছি, আমার মনে আছে, আমি রিক্যাপিচুলেট করলাম। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপিং অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, যে রিমেম্বারিং। আমি আর ইউর কথা বললাম পরের স্টেপে। ইউ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং কাকে বলবো? নলেজের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর কি পার্থক্য? আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মিনিংফুল নলেজ। নলেজের সঙ্গে যখন নলেজটা রোড লার্নিং, জাস্ট আমার মুখস্থর ব্যাপার আর কি। এই নলেজের সঙ্গে যখন মিনিং আমি অ্যাড করব, মানে মিনিংফুল লার্নিং ইজ কল্ড আন্ডারস্ট্যান্ডিং। মানে আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা হচ্ছে কগনিশন। কগনিশন মানে হচ্ছে প্রজ্ঞা। নলেজ মানে হচ্ছে যদি জ্ঞান হয়, কগনিশন মানে প্রজ্ঞা, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে প্রজ্ঞা। কগনিশন, প্রজ্ঞা মানে কি? প্রকৃষ্ট রূপে জ্ঞান, মানে হচ্ছে মিনিংফুল নলেজ। মিনিংফুল নলেজ কেমন হবে? আমি যদি বলি মদনের মামার নাম কি, কি আনসার হবে? মদনের মামার নাম বংশীবদন। আচ্ছা, কবিতায় কোথাও লেখা আছে? হ্যাঁ, কি বললে? বললাম স্যার বংশীবদন। হ্যাঁ, দেখো কিন্তু কবিতায় কোথাও লেখা নেই। আমি পড়ছি গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। আরে ভাগ্নে মদন গেছে, গাড়ি চালাচ্ছে বংশীবদন, মামার নাম লেখা আছে। আমি এখানে কি করছি? এই যে রিয়ালাইজ করছি, মিনিংফুলি এটাকে ইন্টারপ্রেট করছি, তখন সেটা হয়ে গেল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আন্ডারস্ট্যান্ডিং, আমার এই কবিতাটা থেকে আমি কি দুজনের মামা ভাগ্নের মধ্যে রিলেশনশিপটা এস্টাবলিশ করে দিলাম, এটা হয়ে গেল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আর ইউ এতে হচ্ছে পরের লেভেল হচ্ছে অ্যাপ্লিকেশন। যে কোনো একটা, এই যে হাট কবিতা লিখে আমি হাট সম্পর্কে আমার আইডিয়া হলো, আমি একটা হাট কবিতার সম্পর্কে আমি হাট সম্পর্কে রচনা লিখে ফেললাম। হ্যাঁ, হাটে কি কি পাওয়া যায়, কিভাবে মিলন মেলা হয়, ইন্টারাকশন হয় বহুজনের, কিভাবে বাটার সিস্টেম বা বিনিময় প্রথা কাজ করে, সব ব্যাপারগুলোকে আমি জেনে ফেললাম, প্রেজেন্ট করলাম, সেখানে হয়ে গেল অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের পরে আরেকটা RUAAEC, পরের এটা হচ্ছে কি আরেকটু হায়ার অর্ডার থিঙ্কিং, সেটাকে আমরা বলছি অ্যানালিসিস। অ্যানালিসিস মানে কি? বিশ্লেষণ, ভাঙা, ব্রেকডাউন। কোনো একটা বিষয়কে টুকরো টুকরো ভেঙে যখন আমি বিশ্লেষণ করছি, সেটা হচ্ছে অ্যানালিসিস। মানে তারপরের এটা হচ্ছে অ্যানালিসিস, যে একটা হাটে কি কি হয়, কোন কোন মানুষ যায়, কি ধরনের জিনিসপত্র হয়, আমি গোটা হাটটাকে ফ্র্যাগমেন্ট করে 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 দেখানোর চেষ্টা করলাম, তখন সেটা হচ্ছে অ্যানালিসিস বা অ্যানালাইটিক্যাল থিঙ্কিং। তাহলে অ্যানালিসিস মানে হচ্ছে ব্রেকডাউন। RUAA অ্যাপ্লিকেশন হলো, অ্যানালিসিস হলো, তারপরে হচ্ছে ই মানে হচ্ছে ইভালুয়েট করা। ইভালুয়েট করা মানে মূল্যায়ন করা, যে হাট সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা কতখানি হয়েছে, হাটের সঙ্গে বাজারের কি পার্থক্য, এই বিভিন্ন ব্যাপারগুলোকে যখন আমি বিশ্লেষণ করতে পারছি, ব্যাখ্যা প্রদান করতে পারছি, জাজমেন্ট করতে পারছি, সেখান থেকে ডিসিশন মেকিং করতে পারছি, তখন সেটা হয়ে যাচ্ছে ইভালুয়েশন। আর লাস্টের স্টেপটা হচ্ছে ক্রিয়েশন। ক্রিয়েশনটা খানিকটা একটা নতুন কিছু তৈরি করা, সিনথেসিস। ব্রেকডাউনে যেরকম ভাঙলাম, টুকরো টুকরো করলাম, আর সেটাকে জোড়া লাগানো, সেটা হচ্ছে ক্রিয়েশন, বা নতুন অন্য কোনো ফর্মে নতুন কিছু ডেভেলপ করা, সেটাকে আমরা বলছি ক্রিয়েশন। তাহলে অর্ডারটা হচ্ছে RUAAEC। তাহলে এখানে দেখো, ইন দি লাইট অফ কগনিটিভ ডোমেন অ্যারেঞ্জ দ্য ফলোইং ক্লাসরুম কোশ্চেন্স। তাহলে প্রথম আসছে এই যে হলো রিমেম্বারিং, দেন A understanding, then D applying, then C analyzing, then B evaluating। এখানে 5টা দেওয়া আছে, অ্যাকচুয়ালি 6টা, ক্রিয়েটিং দিয়ে শেষ হবে। এর মধ্যে প্রথম 3টে কি কি বললাম? প্রথম 3টে বললাম রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং এন্ড কি অ্যাপ্লাইং। এই 3টেকে আমরা বলছি লটস, লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলস।
এটাও প্রশ্ন আসতে পারে। লটস মানে হচ্ছে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল। মানুষের যখন কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, কগনিটিভ ডোমেনের যখন আমি ক্লাসরুমে আস্তে আস্তে তার নলেজটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, তাহলে প্রথমের দিকের যে থিঙ্কিং স্কিলগুলো, প্রথম তিনটে, সেটাকে বলছি লটস লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল। আর পরের তিনটেকে আমরা বলছি হটস। হটস মানে কি? হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের মধ্যে কি কি পড়ছে? হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের মধ্যে অ্যানালিসিস পড়ছে, অ্যানালাইজিং, দেন কি বললাম, ইভ্যালুয়েটিং, আর ফাইনালি সি হচ্ছে ক্রিয়েটিং। ফলে এই আনসারটা ক্লিয়ার হল। আচ্ছা, ম্যাচ দ্য লিস্ট ওয়ান উইথ লিস্ট বি। হ্যাঁ, যে একটা নেমে গেছে। ইভ্যালুয়েশন আছে, নলেজ আছে, অ্যানালিসিস আছে, আর অ্যাপ্লিকেশন আছে। এই তিনটের কার কি কাজ? নলেজ, ইভ্যালুয়েশন, অ্যানালিসিস, অ্যাপ্লিকেশন। এখানে নলেজ মানে বুঝতে হবে ওই রিমেম্বারিং, একদম ফার্স্ট ইয়েটা আর কি, তার সঙ্গে যাচ্ছে আর কি। নলেজ আছে, ইভ্যালুয়েশন আছে, অ্যানালিসিস আছে, আর লাস্টেরটা কি বললাম, অ্যাপ্লিকেশন আছে। দেখো, এ ইভ্যালুয়েশন, এই ইভ্যালুয়েশন করা মানে কি? মূল্যায়ন করা। তো মূল্যায়ন করা মানে কি? ভ্যালু জাজমেন্টের ব্যাপার চলে আসছে। কাউকে আমি ইভ্যালুয়েট করছি মানে মূল্য আরোপ করছি, মানে কি? তার ভ্যালুটাকে জাজ করছি। মানে এই ইভ্যালুয়েশনের 4টে স্টেপ থাকে। কোনো একটা আমি কাউকে মেজার করছি, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে কি লাস্ট ক্লাস লাস্ট হবে, তার জন্য আমাকে কি করতে হয়? তথ্য সংগ্রহ করতে হয়। তথ্য কিভাবে সংগ্রহ করব? আমি একটা কোশ্চেন পেপার দিলাম, কি পরীক্ষা নেওয়া হলো, আমাদের যে পরীক্ষা সিস্টেমগুলো হয়, সেখান থেকে আমার কি হয়? প্রথমে ডেটা কালেক্ট করছি। ডেটাটা কালেক্ট করছি, কোশ্চেন পেপারটা হয়ে গেল তার ইনস্ট্রুমেন্ট বা টুল। টুল দিয়ে ডেটাটা কালেক্ট করলাম। ডেটাটা কালেক্ট করলাম কিভাবে? স্টুডেন্টরা পরীক্ষা দিল, পরীক্ষা থেকে প্রশ্নপত্র আমরা দিলাম, সেখান থেকে আমি প্রথমে তার খাতাটা দেখলাম। এই খাতাটা দেখে আমি একটা নিউমেরিক্যালি ডিফাইন করলাম, নিউমেরিক্যালি ডেসক্রাইব করলাম তার যে সে কতটা অ্যাচিভ করেছে, তার পারদর্শিতা কতখানি হয়েছে। এটাকে আমরা বলছি প্রথম স্টেপ হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে কি? যে নিউমেরিক্যাল ডেসক্রিপশন অফ কালেক্টেড ডেটা, যে তথ্য পেয়েছি সেটাকে নিউমেরিক্যালি ডেসক্রাইব করেছি, মেজারমেন্ট। এই মেজারমেন্টের পরের স্টেপ হচ্ছে অ্যাসেসমেন্ট। আরেকটু ব্যাখ্যা প্রদান করলাম কেমন হয়েছে, তার যে নম্বরটা ছিল নিউমেরিক্যাল কোয়ান্টিটেটিভ ছিল, সেটাকে কোয়ান্টিটেটিভ এর সঙ্গে কোয়ালিটেটিভলি তাকে ব্যাখ্যা প্রদান করলাম, সেটা হয়ে গেল অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টের পরে সত্যি সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কি লাস্ট ক্লাস লাস্ট হয়েছে, এই সম্পর্কে তার একটা ডিসিশন মেকিং প্রসেস যখন আসছে, ভ্যালু জাজমেন্ট করছি, তখন সেটা হয়ে যাচ্ছে ইভ্যালুয়েশন। ফলে এই যে ইভ্যালুয়েশনের সঙ্গে এই অ্যাপ্রেজ শব্দটা যাবে, এই দেখুন এর সঙ্গে যাচ্ছে টু। আর নলেজের সঙ্গে, নলেজ যেহেতু এই যে আমি কোনো বিষয় আমি ডিফাইন করলাম, কি রিকল করলাম, কি রেকগনাইজ করলাম, এই প্রিলিমিনারি যে ইনফরমেশন গুলো পাচ্ছি, সেটাকে আমরা বলছি ডিফাইন নলেজ। অ্যানালিসিসের সঙ্গে কি যাচ্ছে? সির সঙ্গে 3। অ্যানালিসিস দেখুন, বিশ্লেষণ করছি, ভাঙছি, টুকরো টুকরো করছি, সেখানে ডিফারেন্সিয়েট করতে পারবো, কম্পেয়ার করতে পারবো, এই জিনিসগুলো করতে পারছি। আর অ্যাপ্লিকেশনের সঙ্গে আমরা কি করতে পারি? ডেমনস্ট্রেট করছি। হ্যাঁ, কোনো একটা বিষয় আমার এমন নলেজ হয়ে গেছে, সেটাকে আমি প্রদর্শন করছি, ব্যাখ্যা প্রদান করতে পারছি, তখন সেটা হচ্ছে ডেমনস্ট্রেট। ফলে এই আনসারটা হয়েছে। এখানে ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু, এখানে কতগুলো ইভ্যালুয়েশন সিস্টেমের কথা বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। ইভ্যালুয়েশন সিস্টেমের কথা যখন আমরা বলি, আমরা এই প্রসঙ্গে এখান থেকে যেহেতু প্রশ্ন পড়ে, সেই জন্য আমি এই ব্যাপারগুলোকে একটু হালকা করে আলোচনা করে দিচ্ছি। এই অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন, এই দুটো টার্মকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি। অ্যাসেসমেন্টের সঙ্গে ইভ্যালুয়েশনের কি পার্থক্য? অ্যাসেসমেন্টকে আমরা বলছি যে নিউমেরিক্যালি যে ডেটাটা পেয়েছিলাম, যে কেউ অঙ্কে 80 পেল, হ্যাঁ, এবার সেটাকে আমি ইন্টারপ্রেট করলাম, যে অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যালি ডেসক্রাইবড ডেটা, যেটা গাণিতিক উপায়ে যে তথ্যটাকে প্রকাশ করেছিলাম, সেটা যখন আমি ইন্টারপ্রেট করছি, তখন সেটা হয়ে গেল অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের সঙ্গে ফার্দার যখন ভ্যালু জাজ করছি, সেখানে আমরা সেটাকে আমরা বলছি ইভ্যালুয়েশন। ফলে ইভ্যালুয়েশন হচ্ছে ব্রডার অ্যাসপেক্ট অফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ক্লাসরুমে যে আমরা খাতা টাতা দেখছি, দিয়ে ইন্টারপ্রেট করলাম, এটা বেসিক্যালি আমরা অ্যাসেসমেন্ট করি।
ইভালুয়েশন কখন হয়? তার শুধু ওই নম্বর নয়, মানে থিওরিটিক্যাল নলেজ কি শুধু প্র্যাকটিক্যাল নলেজ নয়, তার যখন অল আসপেক্ট অফ ডেভেলপমেন্টকে আমরা কনসিডার করছি, তখন সেটা হচ্ছে ইভালুয়েশন। হ্যাঁ, যে কিরকম, যে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু নয়, তার অলরাউন্ড যখন বিহেভিয়ারটাকে কনসিডার করছি, তখন সে ইভালুয়েশন। যে সবার সেরা কথাটা আমরা বলি, হ্যাঁ, সেখানে তাকে কি হচ্ছে, বিভিন্ন মাল্টিপল আসপেক্টে ডেটা কালেক্ট করে তার সম্পর্কে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করছি, একটা ডিসিশন মেকিং নিচ্ছি, একটা জাজমেন্ট করছি, তখন সেটা হয়ে যাচ্ছে ইভালুয়েশন। ফলে ইভালুয়েশনটা কি হয়, বোথ কোয়ান্টিটেটিভ হয় এবং কোয়ালিটেটিভ হয়, এবং এটা টাইম কনজিউমিং হয়। এই যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যদি শুধু ফেস ভ্যালুর উপর হতো, তাহলে ইন্ডিয়া প্রতি বছর ফার্স্ট হতো। দেখা গেল নাইজেরিয়ার মেয়েও বিশ্ব সুন্দরী হয়ে গেল। তাহলে সেখানে কি বলা হচ্ছে, ইওর বিউটি ইজ নট অনলি অন ইওর ফেস। হ্যাঁ, যে ফেস ভ্যালু নয়, other aspects, place value should also be taken into consideration during Miss Universe বা Miss World competition। এটাকে অল আসপেক্টকে যখন করা হচ্ছে, যে একজন সত্যি হয়তো সে অতটা মানে ফেস ভ্যালু অতটা নেই, কিন্তু তার ওভারঅল আসপেক্টে তার যে প্রেজেন্স অফ মাইন্ড থেকে, ইমোশনাল ম্যাচুরিটি থেকে, আইকিউ থেকে আরম্ভ করে অন্য প্যারামিটার গুলোকে কনসিডার করছি, তখন সে দেখা গেল ফার্স্ট হয়ে যাচ্ছে। তাহলে ইভালুয়েশন হচ্ছে একটা হলিস্টিক ভিউ, এটা আমরা প্রথমে বলে নিতে। এবারে ক্লাসরুমে যে ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট গুলো করা হয়, সেটা 2-3 রকমের ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট করা হয়। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট, খুব ইম্পর্টেন্ট, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এই তিনটে নিয়ে প্রশ্ন পড়ে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, কি বললাম, ফর লার্নিং, অফ লার্নিং, অ্যাজ লার্নিং। এর মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। কিভাবে মনে রাখবো, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অফ লার্নিং। ফর আর অফের মধ্যে কোনটা আগে আসে? ফর আর অফের মধ্যে কে আগে আসছে? দেখো, ফর স্টার্ট হচ্ছে কি, স্টার্টস উইথ এফ, অ্যালফাবেট এফ, আর অফ স্টার্ট হচ্ছে ও দিয়ে। তাহলে ও যেহেতু পরে আছে, তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কি হবে, পরে হবে। কি নাম, কে রেসপন্স করলে গো, কি নাম? ঐন্দ্রিলা। হ্যাঁ, ঐন্দ্রিলা ঘোষ। ঐন্দ্রিলা, গুড, থ্যাংক ইউ। যে অফ মানে হচ্ছে, তাহলে এইটুকু বুঝলাম যে অফটা হচ্ছে পরে হবে, ফরটা আগে হবে। এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা কখন হয়, যে বিফোর লার্নিং অর ডিউরিং লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি, বিফোর লার্নিং, লার্নিং শুরু হয়নি, আমি এমএ তে ভর্তি হইনি, আমার তখন আমি একটা অ্যাডমিশন টেস্ট নিলাম, দিয়ে তাকে আমি যাচাই করে নিলাম, সেটা ফর লার্নিং হতে পারে। দিয়ে তাকে আমি টিকিট দিলাম, এখানে এন্ট্রি দিলাম। আবার ডিউরিং দ্য কোর্স অফ ইনস্ট্রাকশন, আমি এমনিতে 2 বছর পড়া পাঠ চলাকালীন আমি করছি, দিয়ে তার মধ্যে কি লক্ষণীয় চেঞ্জ আনা যায় সেটা দেখছি, সেটাও কিন্তু অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর অফ লার্নিং কোনটা? অফ লার্নিং হচ্ছে আফটার লার্নিং, মানে পার্ট টার্ট হয়ে গেছে, আমার ফাইনাল পরীক্ষা দেব, সেখানে অফ লার্নিং হচ্ছে। মানে এই ইভালুয়েশনের জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, একটা হচ্ছে আউটকাম। সারা বছর ধরে যে অভিজ্ঞতা অর্জন করছি, সেটাকে হচ্ছে লার্নিং এক্সপেরিয়েন্স। আর যখন আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন আমি কতটা শিখলাম, কতটা অর্জন করলাম, সেটাকে দেখছি, সেটাকে বলছি আউটকাম। এই যখন লার্নিং এক্সপেরিয়েন্সকে আমরা অ্যাসেস করছি বা ইভালুয়েট করছি, সেটাকে বলছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর যখন লার্নিং আউটকামকে আমি অ্যাসেস করছি, তখন সেটাকে আমরা কি বলছি, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংটাকে আরেক ফর্মে বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে কি, বা ফরমেটিভ ইভালুয়েশন মানে কি, পাঠ চলাকালীন বা গঠনগত, ডিউরিং দ্য কোর্স অফ ইনস্ট্রাকশন, যে চলতে চলতে আমি যা শিখছি। হ্যাঁ, ফলে সেটা কিরকম হতে পারে, সেটা শিক্ষার্থীরা কতটা শিখলো, তাদের মধ্যে কি ভুল ত্রুটি আছে কিনা, বা টিচারের পড়ানো ঠিক হচ্ছে কিনা, প্রতি মুহূর্তে যে নিজেকে বদলানোর জন্য আমি তার অ্যাসেসমেন্টটা করছি। তাহলে ডিউরিং দ্য কোর্স অফ ইনস্ট্রাকশন যে অ্যাসেসমেন্টটা করা হয়, সেটা হচ্ছে ফরমেটিভ। মনে রাখবো কি, কিভাবে, এই যে ফরমেটিভ, FORMATIV, তো এফ মানে হচ্ছে ফর্ম বেসড, FORM, ফর্ম বেসড মানে কি বিভিন্ন ফর্মে হয়,
আমি ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ করে একটা কুইজ নিলাম, একটা ভাইভা নিলাম, একটা হঠাৎ করে এক্সটেম্পোর করলাম, কি হঠাৎ করে একটু জিজ্ঞাসা করলাম, যে কোনো ফর্মে, মানে সেটা কোনো তার মধ্যে কোনো আনুষ্ঠানিক ব্যাপার নেই। হ্যাঁ, যেমন খুশি, যখন খুশি, যেভাবে খুশি আমি যখন ফর্মালি আমি অ্যাসেস করছি, সেগুলো হচ্ছে আন্ডার দ্য পারভিউ অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে ফর্ম বেসড। এবং 2 নম্বর এফটা হচ্ছে, এটা হচ্ছে ফিডব্যাক বেসড। প্রতি মুহূর্তে আমি একটা এক্ষুনি পড়িয়ে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট প্রশ্ন করলাম, এই যে আমি এক্ষুনি প্রশ্ন করছি যে আমি ঠিক মতো পড়াতে পারছি তো, ঠিক মতো বোঝাতে পারছি তো, এই যে ইনস্ট্যান্ট আমি অ্যাসেস করছি, এটা হচ্ছে কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, কারণ ফিডব্যাক নিচ্ছি। তাহলে ফর্ম বেসড, ফিডব্যাক বেসড, এবং এটা অবভিয়াসলি সেটা ফ্লেক্সিবল ইন নেচার হবে। ও মানে কি, ফর্মেটিভের ও মানে হচ্ছে অনগোয়িং প্রসেস, চলছে ডিউরিং দ্য কোর্স অফ ইনস্ট্রাকশন বলে অনগোয়িং প্রসেস, এভাবে মনে রাখা যায়। আর সামেটিভ মানে কি, সামেটিভের মনে রাখার সুবিধা হচ্ছে সারা বছরের শেষে, সারা বছরের শেষে বলে সামেটিভ, মানে টার্ম এন্ড এক্সামিনেশন, এন্ড অন এক্সামিনেশন। কেউ যদি বলে সেমেস্টার এন্ড এক্সামিনেশন, হ্যান্ড হবে। কেউ যদি বলে হাফ ইয়ারলি হবে, কেউ বলে যদি অ্যানুয়ালি হবে। হ্যাঁ, তাহলে টার্ম এন্ড কোনো একটা সেমেস্টারের শেষে বা কোনো একটা একাডেমিক ইয়ারের শেষে যে ইভালুয়েশন গুলো করা হয়, সেটা হচ্ছে সামেটিভ। সামেটিভের মাধ্যমে কি হচ্ছে, লার্নিং আউটকামটাকে মেজার করি। হ্যাঁ, আর ফর্মেটিভের মাধ্যমে কি করি, চলো পাল্টাই, প্রতি মুহূর্তে নিজেকে বদলানো। এই যে প্রতি মুহূর্তে বদলানোর যে চেষ্টা, আরো ভালো করতে হবে, এটা ঠিক মতো হয়নি, রেকটিফিকেশন, রেমেডিয়েশনের যে ব্যাপারগুলো, সেগুলো ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে করা হয়। কিন্তু সামেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, তখন আর উপায় নেই। সামেটিভ সারা বছরের শেষে হচ্ছে মানে কি, এর মাধ্যমে আমি কি করব, এর মাধ্যমে আমি কাউকে গ্রেড দেব, কাউকে প্রমোট দেবো, কাউকে ক্লাসিফাই করব, কাউকে ক্যাটেগরাইজ করব, কাউকে র্যাঙ্ক দেব। এই যে র্যাঙ্কিং, প্লেসমেন্ট, ক্লাসিফিকেশন, ক্যাটেগরাইজেশন, সার্টিফিকেশন, গ্রেডিং, প্রমোশন, এইগুলো হচ্ছে আন্ডার দ্য পারভিউ অফ সামেটিভ ইভ্যালুয়েশন সারা বছরের শেষে। এবং এর মাধ্যমে আমরা কি করি, একটা স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছি, সোসাইটাল ডিসিশন মেকিং প্রসেস। সোসাইটাল ডিসিশন মেকিং, যে কাউকে বললাম ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার মধ্যে একটা স্ট্যাম্প পড়ে গেল। কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কি হয়, আজকে খারাপ করলাম, পরে ভালো করা যাবে, আমার এই জায়গাটা দুর্বলতা আছে, এটা চেঞ্জ করে নিলাম। ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে টিচার এবং স্টুডেন্ট সবাই নিজেদের দুজনেই বদলানোর চেষ্টা করে। যার জন্য আমি বললাম যে চলো পাল্টাই ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে। এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কি আরো প্রগ্রেসের উপর জোর দিই, রেকটিফিকেশনের উপর জোর দিই, রেমেডিয়েশনের উপর জোর দিই, এইগুলো করা হয়। সেখানে যেহেতু প্রগ্রেসের উপর, আর এখানে হচ্ছে গ্রেডেশন, ক্লাসিফিকেশন, এইসবের উপর। এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টটাকে আমরা বলছি কি, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। সামেটিভ অ্যাসেসমেন্টটাকে বলছি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আরেকটা টার্ম আছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, এটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার অ্যাসেসমেন্ট। আমি নিজেকে নিজে অ্যাসেস করছি। হ্যাঁ, আমি হয়তো একটা আমার এমএ ক্লাসের খাতা একটা হঠাৎ করে দেখছি যে আগে নোটটা কেমন করছিলাম, দুদিন বাদে নোটটা কেমন হচ্ছে, হাতে লেখাটা কেমন পাল্টাচ্ছে। এই যে দিনকে দিন আমি নিজেকে অ্যাসেস করছি, কিভাবে আমার পরিবর্তনটা আমি নিজে লক্ষ্য করছি, জাজ করছি, সেটাকে আমরা বলছি স্টুডেন্ট সেন্টার অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। হ্যাঁ, অনেক সময় এর মাধ্যমে ধরুন কি ছিনু থেকে কি হনু, এই যে জাজমেন্ট, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। হ্যাঁ, কারোর একবারে অন্নপ্রাশনের ছবি থেকে আরম্ভ করে একেবারে বিয়ে বেলা পর্যন্ত ছবিগুলো অনেক সময় অনেক বিয়ে বাড়িতে গেলে দেখা যায়, চালিয়ে দেয় ওই ভিডিওটা আর কি। হ্যাঁ, মানে কি ধরনের তার স্ট্রাকচারাল চেঞ্জ থেকে, মানে সমস্ত কিছু ফিচার কিভাবে বদলেছে, স্টেপ বাই স্টেপ তার যে ডেভেলপমেন্ট হয়েছে, হ্যাঁ, তাকে দেখানো হচ্ছে, একটা ছেলে বা মেয়েকে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে তার অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, এইভাবে দেখানো হয়। এখানে ফর্মেটিভ সামেটিভ নিয়ে আলোচনা করছিলাম। ডায়াগনস্টিকটা কোনটা, ডায়াগনস্টিকটা কি হয়, এটা কিন্তু বিফোর লার্নিং, এটাও একটা কাইন্ড অফ অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যেটা বিফোর হয় বা ডিউরিং হয়। যে সত্যি আমি একটা নির্বাচনী পরীক্ষা নিলাম, অ্যাডমিশন টেস্ট নিলাম, সেখানে সে এই কোর্সটায় ভর্তি হতে পারবে কিনা দেখছি, তার কি কি দুর্বলতা আছে, সেই জায়গাটাকে চিহ্নিত করছি, যে উইকনেস, লার্নিং গ্যাপ, is she or he is fit for that course, সেগুলো বলা হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। তাহলে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, এই যে যারা কোটাতে আগে পড়তে যেত, এখন খুব একটা যায় না, কোটা ফ্যাক্টরি, কেউ যদি ওয়েব সিরিজটা দেখে বুঝতে পারবে। হ্যাঁ, যে কোটাতে যারা পড়তে চায় তাদের এ থেকে জেড পর্যন্ত ব্যাচ আছে এক একটা কোচিং সেন্টারে। হ্যাঁ, ওরা কি করে, ওই বিভিন্ন রকম টেস্ট নিয়ে নেয়, নির্বাচনী টেস্ট।
তার মধ্যে যারা ভালো করলো তাদেরকে একটা এ গ্রুপে রেখে দিল, তাদের জন্য কোচিং টোচিং টাকা ফ্রি, অন্যান্য ফেসিলিটিজ, ভালো টিচার এইসব আছে, তাদেরকে একটা জায়গায় এ করে দিল, তাদের মধ্যে কি কি স্ট্রেংথ আছে খুঁজে নিয়ে তাদেরকে ক্যাটেগরাইজ করে দিল। আর বাকি বি থেকে জেড পর্যন্ত তাদেরকে তাদের ডিফিকাল্টি লেভেল অনুযায়ী কোথায় কোথায় ডায়াগনোসিস আছে সেইভাবে গ্রুপগুলোকে ভালো করে দেয়। বেসিক্যালি বি থেকে জেড পর্যন্ত ব্যাচগুলো কি হিসেবে কাজ করে, ব্যাংকার হিসেবে কাজ করে। ব্যাংকার মানে ওরা স্টুডেন্ট আনবে, টাকা দিয়ে যাবে, কিন্তু কোনোদিন চান্স পাবে না। আর এ যারা এ গ্রুপের যারা, তারাই কোচিং সেন্টারের নাম বাড়াবে, তাদেরকে বলা হচ্ছে র্যাঙ্কার। এই র্যাঙ্কারদের কি হয়েছে, তারা প্রথম টেস্টটা নিয়ে তাদের স্ট্রেংথটাকে খুঁজে নিয়ে ক্যাটেগরাইজ করেছে, একটা প্লেস করে দিয়েছে, এটা হচ্ছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। আর এদের মধ্যে দুর্বলতা দেখে বিভিন্ন জায়গায় ক্যাটেগরাইজ করা হয়েছে, সেই মতো করে তাদেরকে পড়ানো হবে, যাকে যেমন তাকে তেমন। এইটাকে আমরা বলছি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। হ্যাঁ, এই যে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন মানে হচ্ছে টু নো দা এন্ট্রি লেভেল বিহেভিয়ার। আমি কোটা ফ্যাক্টরিতে যারা র্যাঙ্কার হিসেবে কাজ করবে, কি কারা ব্যাংকার হিসেবে কাজ করবে, সেইটাকে ঠিক করার জন্য এই প্লেসমেন্ট ইভ্যালুয়েশনটা করা হচ্ছে। আর যে মালিক বসে আছে সে অ্যাঙ্কার মানে সে আশ্রয় দিচ্ছে, হ্যাঁ, তার র্যাঙ্কারকে লাগবে, তার ব্যাংকারকে রাখবে, র্যাঙ্কার ব্যাংকার অ্যাঙ্কার এই তিনজন মিলে কাজ করছে আর কি কোটা ফ্যাক্টরিতে। ফরমেটিভ ইভ্যালুয়েশন মানে কি? ফরমেটিভ ইভ্যালুয়েশন মানে যে টু মনিটর দ্য লার্নিং প্রগ্রেস অফ স্টুডেন্টস ডিউরিং দ্য কোর্স অফ ইনস্ট্রাকশন। এক্ষুনি বলছিলাম যে পাঠ চলাকালীন, অনগোয়িং চলছে এমন ফরমেটিভের ও মানে হচ্ছে অনগোয়িং প্রসেস, কি কি ডেভেলপমেন্ট হবে, কি পাল্টাতে হবে, কি ট্রিটমেন্ট দিতে হবে, আর কি বদল আনা যেতে পারে, টিচিং স্ট্র্যাটেজিতে কিছু বদল আনা যাবে কিনা, এইসব। আর সামেটিভ মানে কি হচ্ছে? সামেটিভ মানে দেখো টু সার্টিফাই দ্য লার্নার এট দ্য এন্ড অফ এ কোর্স অর অ্যান একাডেমিক ইয়ার অর প্রোগ্রাম। যেহেতু সারা বছরের শেষে হচ্ছে, সেই জন্য সামেটিভ ইভ্যালুয়েশন সাসা। আর ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনে যেটা হচ্ছে টু নো দ্য আন্ডারলাইং কজ অফ উইকনেস ইন স্টুডেন্টস লার্নিং এর মধ্যে কোথায় কোথায় উইকনেস আছে, হ্যাঁ, কি কি দুর্বলতা আছে, সেটাকে দেখার জন্য করা হচ্ছে। আচ্ছা, লিস্ট 1 and 2। এখানে নলেজের কিছু ভাগ দেওয়া হচ্ছে। নলেজ নিয়ে আমরা কথা বলছিলাম। এই নলেজের রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি নলেজের 4টে ডাইমেনশনের কথা বলছে। ফলো সিপিএম, FCPM। এফ মানে কি? ফ্যাকচুয়াল নলেজ, ফ্যাক্ট, যে ঘটনা, হ্যাঁ, যে আজকে হঠাৎ করে কি আসবে বললো, কি ঝড় মান্থা না কি আসবে বললো, হ্যাঁ, হলো, হয়তো এখানে হয়নি, অন্য কোথাও হচ্ছে, বা যাই হোক, এই যদি এটা ঘটে থাকে, এটা ফ্যাক্ট, ফ্যাকচুয়াল নলেজ। আমরা যখন ফ্যাক্ট বা এভিডেন্স জোগাড় করছি, সেই নলেজটাকে বলা হয় ফ্যাকচুয়াল নলেজ। সি মানে কি? ফলো সিপিএম। সি ফর কনসেপচুয়াল নলেজ। কনসেপচুয়াল নলেজ মানে কি? সেখানে আন্ডারস্ট্যান্ডিং হবে, মিনিং থাকবে, কনসেপচুয়াল নলেজ তৈরি হবে। তারপরে কি হয়? পি ফর প্রসিডিউরাল নলেজ। প্রসিডিউরাল নলেজ মানে কি? কোনো একটা কাজ করতে গেলে, সে অঙ্ক হোক, রান্না হোক, যেই ফর্মই হোক না কেন, আমাকে স্টেপ বাই স্টেপ কিছু স্টেপ ফলো করতে হয়। স্টেপ বাই স্টেপ যে ব্যাপার, স্টেপ মনে রাখতে হয়, হ্যাঁ, যেই বলুক না কেন, যে অঙ্কের জন্য কোনো ইয়ে লাগে না, মুখস্থ করতে হয় না, অঙ্কের জন্য মুখস্থ করতে হয়, আমাকে কার পরে কোন স্টেপটা হবে সেটাকে মনে রাখতে হয়। এই যে পরপর স্টেপ, হ্যাঁ, রান্নায় কার সঙ্গে কোনটা কম্বিনেশন, কার পরে কোনটা দেবো, নাহলে তো ঘেঁটে যাবে ব্যাপারটা। এই যে ব্যাপার, এই স্টেপ বাই স্টেপ প্রসেসটা হচ্ছে নলেজ কনস্ট্রাকশনের, সেটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। আর যেটা হচ্ছে সবচেয়ে কঠিন নলেজ, যেটা হচ্ছে কি? মেটাকগনিটিভ নলেজ। খুব ইম্পর্টেন্ট। মেটাকগনিটিভটা এসছে এই কগনিশন থেকে। মেটাকগনিশন শব্দের অর্থ কি? কে বলবে? কেউ জানেন মেটাকগনিশন? হ্যাঁ না থিংকিং। মেটাকগনিশনের বাংলা হচ্ছে অধিজ্ঞান বা অধিপ্রজ্ঞা। কগনিশন যদি প্রজ্ঞা হয়, এটা হচ্ছে অধিপ্রজ্ঞা। মেটাকগনিশন মানে কি? থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, থট অফ থটস। হ্যাঁ, কারুর ঠাকুমা কাউকে আশীর্বাদ করলো যে তুই অফিসার্স হবি, আর কারুর ঠাকুমা আশীর্বাদ করলো তুই অফিসার হবি। যে অফিসার্স আর অফিসারের মধ্যে পার্থক্য হচ্ছে কি? দেয়ার আর মেনি অফিসার্স, কিন্তু ওয়ান অফিসার। হ্যাঁ, যে অনেক অফিসার্স, কিন্তু অফিসার একজন। মেটাকগনিশনটা ঠিক এরকম, থট অফ থটস, অনেক থটসের থটস কে বলা হচ্ছে মেটাকগনিশন।
হ্যাঁ, বা এটাকে আমরা বলতে পারি মডিফাইড কগনিশন। কোনো একটা বিষয় সম্পর্কে আমার অনেক রকম ধারণা এলো, ফাইনালি কি হচ্ছে আমি একটা মডিফাইড সেই সম্পর্কে নলেজ করলাম, সেটা হচ্ছে মেটাকগনিশন। যেরকম ফিলোসফিকে বলা হচ্ছে যে সায়েন্স অফ সায়েন্সেস বা মেটা সায়েন্স অফ সায়েন্সেস, হ্যাঁ, বা ফাদার অফ সায়েন্স কি মাদার অফ সায়েন্স, যেই ফর্মই বলি না কেন, সায়েন্স অফ সায়েন্সেস, সব সায়েন্সের সায়েন্স, সব অফিসারের অফিসার। হ্যাঁ, যে ছেলেবেলায় পড়লাম আলো সরল লেখায় চলে, ঠিক, তার প্রুফ করে দিলাম। পরবর্তীকালে বললাম যে না, আলো তরঙ্গের আকারে চলে, হ্যাঁ ঠিক, সেটাও ঠিক প্রুফ করে দিলাম। পরবর্তীকালে জানলাম যে আলো কণার আকারে চলে, হ্যাঁ সেটাও প্রুফ হলো, ঠিক। পরবর্তীকালে জানলাম ফাইনাল ফর্ম যে আলোর ডুয়াল নেচার আছে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম আছে। এই যে ব্যাপার, চলো পাল্টাই, মডিফাইড নলেজ। আমি আস্তে আস্তে গেলাম যে ফরওয়ার্ড থিঙ্কিং, কোনো বিষয় সম্পর্কে থিঙ্কিং হতে হতে ফাইনাল ফর্মে চলে হয়ে গেল, সেটাকে আমরা বলছি মেটাকগনিশন। হ্যাঁ, যে আমার চিন্তা ভাবনা আস্তে আস্তে বদলে বদলে একটা ফাইনাল ফর্মের দিকে যাচ্ছে, তখন সেটা হচ্ছে তার মডিফাইড কগনিশন বা মেটা কগনিশন বা ফরওয়ার্ড কগনিশন বা হচ্ছে থট অফ থটস। অনেক চিন্তা থেকে বেস্ট অল্টারনেটিভটাকে বেছে নিচ্ছি, সেটা হচ্ছে মেটা কগনিশন। বোঝা গেল যে ফরওয়ার্ড থিঙ্কিং এর মাধ্যমে বেস্ট কোন একটা বিষয় সম্পর্কে ধারণা। হ্যাঁ, আমি আজকে রান্নাটা এরকম করলাম, মাংসটা 2 দিন বাদে এরকম করলাম, 3 দিন বাদে এরকম, এই করতে করতে এমন একটা রেসিপি আমি তৈরি করলাম না, যেটা গোটা পৃথিবী ভাইরাল হয়ে গেল, সেটা হয়ে গেল আমার মেটাকগনিশন। আচ্ছা, যাই হোক, তাহলে ফ্যাকচুয়াল নলেজের কথা বললাম। ফ্যাকচুয়াল নলেজ মানে কি? দ্য বেসিক এলিমেন্ট স্টুডেন্ট মাস্ট নো টু বি অ্যাকোয়েন্টেড উইথ এ ডিসিপ্লিন। হ্যাঁ, বেসিক এলিমেন্টস, কোন বিষয় সম্পর্কে আমি ফিলোসফি পড়ছি, সেখানে আমাকে এপিস্টেমোলজি পড়তে হবে, আমাকে মেটাফিজিক্স পড়তে হবে, আমাকে এক্সিওলজি পড়তে হবে, এই যে ব্যাপারগুলো বেসিক এলিমেন্টস গুলোকে আমাকে স্কুল অফ ফিলোসফি পড়তে হবে, ফ্যাক্ট গুলো জানতে হবে, এটাকে আমরা বলছি ফ্যাকচুয়াল নলেজ। তাহলে এর সঙ্গে 2 যাচ্ছে। একই রকম ভাবে বির সঙ্গে 4, বি কি আছে? কনসেপচুয়াল নলেজ, the interrelationship among the basic elements within a larger structure to function together। হ্যাঁ, ইন্টাররিলেশনশিপ, যখন সম্পর্ক তৈরি করতে পারছি, ইন্টাররিলেশনশিপ খুঁজে পাচ্ছি, সেখানে আমি একটা কনসেপ্ট বিল্ড আপ করতে পারছি। হ্যাঁ, কনসেপচুয়াল নলেজ। আমার এরকম আলাদা আলাদা করে ইনফরমেশন ছিল, ধরো বা এরকম বললাম, আমার এরকম এরকম আলাদা আলাদা করে কনসেপ্ট ছিল, যে এয়ার একটা কনসেপ্ট, হট একটা কনসেপ্ট, হ্যাঁ, এক্সপানশন একটা কনসেপ্ট, এগুলোকে আমি রিলেট করছি, যে বললাম যে হট এয়ার এক্সপান্ডস, হ্যাঁ, যে গরম আলো প্রসারিত হয়, গরম হট এয়ার, গরম বাতাস প্রসারিত হয়, হট এয়ার এক্সপান্ডস। এই যে এখান থেকে আমার কি হয়ে গেল, একটা কনসেপচুয়াল নলেজ তৈরি হয়ে গেল, এবং যেটা নাকি পরবর্তীকালে একটা প্রিন্সিপালের জন্ম দিল। প্রসিডিউরাল তো আমি বলেছি স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ মানে কি? হাউ টু ডু সামথিং, মেথডস অফ এনকোয়ারি অ্যান্ড ক্রাইটেরিয়া ফর ইউজিং স্কিলস। আমি কারপরে কোনটা করব, কিভাবে করব, সেটা হচ্ছে বেসিক্যালি প্রসিডিউরাল নলেজ। আর মেটাকগনিটিভ নলেজটা কি হচ্ছে? মেটাকগনিটিভ নলেজ হচ্ছে নলেজ অফ কগনিশন অ্যান্ড ওয়ান্স ওন কগনিশন। এই যে ওন কগনিশন মানে কি? আমি আস্তে আস্তে নিজেকে বদলে ফেলছি, ফরওয়ার্ড থিঙ্কিং করছি, এই আলোর সরলরেখায় চলা থেকে একেবারে ডুয়াল নেচারে পৌঁছে গেলাম, এটা হচ্ছে একটা মেটাকগনিটিভ নলেজ। আচ্ছা, which assessment will be given to learners during the course of instruction rather than after it is completed? কি আনসার হবে? which assessment will be given to learners during the course of instruction? হ্যাঁ, কি হবে? আমি এক্ষুনি আলোচনা করলাম ফরমেটিভ না, এই যে গিভেন লার্নার ডিউরিং দ্য কোর্স অফ ইনস্ট্রাকশন, পাঠ চলাকালীন। ফরমেটিভ মানেই হচ্ছে এফ মানে হচ্ছে ফিডব্যাক বেস, এম মানে হচ্ছে ফর্ম বেস, মানে বিভিন্ন ফর্মে আমি পরীক্ষাটা নিই। সামেটিভটা বিভিন্ন ফর্মে নেওয়া হয় না, এই একটা নির্দিষ্ট ফর্মে একটা এক্সটার্নাল ইভ্যালুয়েশন হলো, একটাই কোশ্চেন পেপার দেওয়া হলো। কিন্তু ফরমেটিভ ইভ্যালুয়েশন, এই যে আমি ইন্টারনাল অ্যাসেসমেন্ট করছি, হ্যাঁ, কাউকে মুখে ধরলাম, কাউকে কুইজ করলাম, কাউকে একটা প্রজেক্ট দিলাম, হ্যাঁ, বিভিন্ন ভাবে দেখছি, হ্যাঁ, অবজার্ভ করছি, একটা অবজারভেশন আমার ফরমেটিভ অ্যাসেসমেন্ট হতে পারে। ফলে ফর্ম বেসড হবে, ফিডব্যাক বেসড হবে, ফ্লেক্সিবল হবে, অনগোয়িং হবে। ফলে পড়তে পড়তে চলতে চলতে যে টিচার যে স্টুডেন্টদের যে অ্যাসেসমেন্টটা করছেন, সেটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট হবে, যার জন্য হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এক্সপেরিয়েন্সেস, বা এটাকে অনেক সময় বলা হয় পেডাগজিক্যাল ডিসিশন মেকিং। পেডাগজিক্যাল ডিসিশন মেকিং মানে কি? যে স্টুডেন্ট কিভাবে পড়াটাকে পাল্টাবে বা আরো বেটার করবে, টিচার কিভাবে পাল্টাবে, কি রিমেডিয়েশন দেবে, এই সব ব্যাপারগুলো করা হয়। সেই জন্য এটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, সামেটিভটা মনে রাখবো সারা বছরের শেষে।
which of the following is not an example of innovative approach to evaluation system? Norm reference testing, peer evaluation, standardized testing, traditional grading, এগুলো তো সবই আছে। যে peer evaluation মানে কি? evaluation by সঙ্গী মূল্যায়ন আর কি। peer, আমার বন্ধু আমার খাতাটা দেখে দিচ্ছে, আমি এক্সচেঞ্জ করলাম, আমার খাতাটা ওকে দিলাম, ওর খাতাটা ওকে দিলাম। হ্যাঁ, এই যে পিয়ার টু পিয়ার টিচিং হয়, পিয়ার লার্নিং হয়, পিয়ার টিউটরিং হয়, পিয়ার ইভালুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে এ কাইন্ড অফ ইনোভেটিভ, যে বন্ধুদের সঙ্গে যদি আমরা ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা চালাতে পারি অনেক বেটার হয়। পিয়ার ইভালুয়েশন যার জন্য ইনোভেটিভ ধরা হয়। আচ্ছা, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, এটাও ভালো প্রশ্ন, যে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। আচ্ছা, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট এটা হচ্ছে অ্যাকচুয়ালি থিঙ্কিং এর বিষয়। কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কারোর কোনো আইডিয়া আছে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট থিঙ্কিং নিয়ে? রিসার্চের ক্ষেত্রে খুব কাজে লাগে। হ্যাঁ, কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং। হ্যাঁ, কনভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জ করে যাওয়া মানে এক জায়গায় এসে সব এসে মিলে গেল শেষে। হ্যাঁ, যে আমরা যে পরীক্ষাগুলো দিই, নেট টেট, এই এসএসসি টেসএসসি, এগুলোতে কি হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। এই 4টে আনসার খুব কাছাকাছি, স্যার কিছুক্ষণ আগে বলছিলেন। এবার আমাকে কি করতে হবে, এর মধ্যে বেস্ট অল্টারনেটিভটাকে খুঁজতে হবে। তাহলে এইখানে কি হচ্ছে, বেস্ট অল্টারনেটিভ খোঁজাটাই হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। কনভার্জ করে যাওয়া মানে হচ্ছে মানে কি বলবো, অভিকেন্দ্র, কেন্দ্রাভিমুখী, বাইরের থেকে এসে এক জায়গায় মিলিত হচ্ছে। হ্যাঁ, মানে একটা অভিসারী চিন্তন আর কি। কনভার্জেন্ট থিঙ্কিং মানে অভিসারী, মানে অনেক কটা এর থেকে এসে এক জায়গায় মিলিত হবে। বললাম না, আগেকার দিনে যে স্বয়ম্বর সভা হতো, সেখানে মেয়েরা ছেলে বেছে নিত আর কি। তাহলে এখানে এর এটা ভালো, এর এটা খারাপ, এর বিরাট রাজা, এর ছোট রাজা, এর এই প্লাস, এ দেখতে ভালো, এইসব করতে 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 হ্যাঁ, কে বললো সোনার আংটি, এ বেঁকা, এইসব হাবিজাবি করতে করতে, প্লাস মাইনাস করতে করতে বেস্ট অল্টারনেটিভটাকে বেছে নিলেন রাজকুমারী। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনভার্জেন্ট থিঙ্কিং। তাহলে কনভার্জেন্ট থিঙ্কিং মানে কি, আমার কাছে অনেক অপশন আছে, সেখান থেকে বেস্ট অল্টারনেটিভটা বেছে নেব, বা অনেক কনসেপ্ট গুলোকে একসঙ্গে আমি কি করব, ইন্টিগ্রেট করব। এটা হতে পারে যে অনেক আমার কাছে আইডিয়া আছে, সেই আইডিয়া গুলোকে একসঙ্গে সিনথেসাইজ করে ফেলবো, দিয়ে একটা ইউনিফাইড হোল তৈরি করব, তখন সেটা হয়ে যাচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। হ্যাঁ, আর ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে কি, ডাইভার্জেন্ট থিঙ্কিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্রিয়েটিভিটি, কনভার্জেন্ট থিঙ্কিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যালি থিঙ্কিংটা বেসিক্যালি জাজমেন্টাল থিঙ্কিং, ডিসিশন মেকিং থিঙ্কিং। পৃথিবীতে যত বড় বড় থিঙ্কিং আছে, বেস্ট থিঙ্কিং হচ্ছে ওই জাজমেন্টাল থিঙ্কিং অর ডিসিশন মেকিং থিঙ্কিং। হ্যাঁ, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের পার্থক্য হচ্ছে সঠিক সময়ে সঠিক ডিসিশন। হ্যাঁ, আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি। হ্যাঁ, উইমেন এম্পাওয়ারমেন্ট ভারতবর্ষে কখনোই সম্ভব না যতদিন না পর্যন্ত মেয়েরা নিজেদের ডিসিশনটা নিজেরা নিতে পারবে, বা তাদেরকে ডিসিশন মেকিং পাওয়ারটা তাদের হাতে দিয়ে দেওয়া হবে। উইমেন এম্পাওয়ারমেন্টের বড় একটা দিক হচ্ছে যে ডিসিশন মেকিং পাওয়ার শুড বি হ্যান্ড ওভার টু দা উইমেন, তাদের হাতে দিতে হবে, তবেই উইমেন এম্পাওয়ারমেন্ট হবে। কারণ ডিসিশন মেকিং থিঙ্কিং হচ্ছে একটা বেস্ট থিঙ্কিং, তার মাধ্যমে আমি পরবর্তী পদক্ষেপগুলোর পরিচালনা করব। হ্যাঁ, ফলে সেখানে একটা কনভার্জেন্টের ব্যাপার আছে। আর ডাইভার্জেন্ট থিঙ্কিংটা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, মানে কোনো একটা বিষয়কে আমি বিভিন্ন ভাবে ভাবছি, থিঙ্ক ডিফারেন্টলি, থিঙ্ক আউট অফ দ্য বক্স, যে একটা প্রশ্নের একাধিক উত্তর হলো, সেটা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইভার্জেন্ট থিঙ্কিং। হ্যাঁ, একটা অঙ্ককে আমি বিভিন্ন ভাবে করলাম, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইভার্জেন্ট থিঙ্কিং। হ্যাঁ, অন্ধের যে হস্তি দর্শন, কেউ দেখছে হাতি কেমন, কেউ বলছে কুলোর মতো, কেউ সুঁড়ের মতো, কেউ থামের মতো, কেউ লেজের মতো। এই যে বিভিন্ন জন তাদের দৃষ্টিভঙ্গিতে তারা সবাই সঠিক, একটা ডাইমেনশন তারা উদ্ঘাটন করেছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইভার্জেন্ট থিঙ্কিং। হ্যাঁ, ডাইভার্জেন্ট থিঙ্কিং কি হচ্ছে, আমরা ক্রিয়েটিভিটির কথা বললাম। ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, তো যে সামথিং নিউ, নতুন ভাবে কিছু, আমি একই বিষয় কিন্তু তার প্রেজেন্টেশনটা অন্যরকম হয়ে গেল, সেখানে কি পাবো আমরা, ডাইভার্জেন্ট থিঙ্কিং এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এনইপি নিয়ে কথা হচ্ছিল, এই প্রশ্নটা খুব আছে। এনইপিতে 4টে সির উপর জোর দেওয়া হয়েছে, এনইপি 2020 4C। স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টদের মধ্যে 4টে সি ডেভেলপ করতে হবে, 4C, বা যেগুলোকে বলা হচ্ছে সুপার স্কিল বা সুপার অর্ডিনেটেড স্কিল। সেই 4টে সি কি? প্রথমটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। যেখানে প্রবলেম সলভিং হবে সেখানে আমার অনেক সমাধান আসতে পারে, সেখান থেকে বেস্ট সমাধানটাকে বাঁচতে হবে, জাজমেন্ট করে ডিসিশন মেকিং নিতে হবে। সেই জন্য শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং কে ডেভেলপ করতে হবে। থিঙ্ক ক্রিটিক্যালি মানে কি? আমার সামনে অনেক অপশন আছে, সেখান থেকে বেস্ট অল্টারনেটিভটাকে খুঁজে নিয়ে তুমি তাকে ইভালুয়েট করো বা ডিসিশন মেকিং করো এবং তার মাধ্যমে সমস্যার সমাধান করো। তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। পরের সিতে কি বলা হচ্ছে? ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। যে ক্রিয়েটিভিটি মানে কি? যে কোনো একটা সমস্যাকে তুমি বিভিন্নভাবে চিন্তা করো, থিঙ্ক ডিফারেন্টলি, থিঙ্ক আউট অফ দ্য বক্স। অ্যান্ড ইমাজিনেশন। ক্রিয়েটিভিটির সঙ্গে ইমাজিনেশন কি পার্থক্য? when creativity is in action, আমি এই আইডিয়াটা পেলাম, কিন্তু নতুন একটা আইডিয়া পেলাম, কিন্তু সেই আইডিয়াটা পেলে হবে না, তাকে বাস্তবায়িত করতে হবে, তাকে অ্যাপ্লাই করতে হবে, তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? সেটা ইনোভেশনে কনভার্ট হয়ে যাবে। 3 নম্বর শীটে কি বলা হয়েছে? 3 নম্বর শীটে কমিউনিকেশনের উপর জোর দিয়েছে, কমিউনিকেশন স্কিল। স্টিভ জবস বলছেন আমরা আমাদের স্টুডেন্টরা যা ইনকাম করার কথা তার চেয়ে অর্ধেক ইনকাম করে। কেন? ডিউ টু মিসকমিউনিকেশন। অনেকে জানে বিরাট কিন্তু ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না, আবার অনেকে কম জানে, ভুজুং ভাজুং দিয়ে যা খুশি বলে দিল, তারও মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে। ফলে আমাকে কি করতে হবে? কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। যে কমিউনিকেশন আজকের দিনে যদি গ্লোবাল ভিলেজে অবস্থান করতে গেলে, গ্লোবালি কানেক্টেড হতে গেলে আমাদের কি করতে হবে? কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। আর লাস্ট সি কি? কোলাবোরেশন। কোলাবোরেশন মানে কি? টুগেদারনেস। কোলাবোরেশন মানে কি? টিম, TEAM। টিম মানে কি? টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। যে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যদি টুগেদারনেস হয়, যদি আমরা টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। আজকের দিনের সমস্যাগুলো হচ্ছে কমপ্লেক্স প্রবলেম। সেই কমপ্লেক্স প্রবলেমকে অ্যাড্রেস করতে গেলে আমাকে কি করতে হবে? কোলাবোরেটিভ অ্যাপ্রোচকে কাজে লাগাতে হবে। ফলে আমি 4টে সির কথা বললাম, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট থিঙ্কিং এর কথা বললাম, যে কনভার্জেন্ট থিঙ্কিং এর মাধ্যমে সিনথেসিস হয়, যার জন্য কনভার্জেন্ট থিঙ্কিং এ কি হচ্ছে? A2, যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস, কারণ আমাকে বেস্ট অল্টারনেটিভ ভাবতে হবে, ডিসিশন মেকিং নিতে হবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে হবে। ডাইভার্জেন্ট থিঙ্কিং এর মাধ্যমে যে ইমাজিনেটিভ এবিলিটি অ্যান্ড জেনারেশন অফ আইডিয়াস, হ্যাঁ, ডাইভার্জেন্ট থিঙ্কিং এর মাধ্যমে আমি নতুন কিছু আইডিয়া ডেভেলপ করছি। C1 অ্যাসিমিলেশন। এই যে অ্যাসিমিলেশন মানে কি? আমরা এটা সাইকোলজিতে দুটো টার্ম পাই, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশনটা কি রকম? যে কোনো জায়গায় আমাকে অ্যাডজাস্ট করতে গেলে বা অ্যাডাপ্ট করতে গেলে আমাকে কি করতে হয়? আমার বিয়ে হলো, নতুন শ্বশুর বাড়িতে গেলাম, হ্যাঁ, শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম পুরো শাশুড়ি মায়ের মতো, হ্যাঁ, হাতে হাতে সব করে দিচ্ছেন। এই যে নতুন একটা উদ্দীপনা বাইরের থেকে এলো, যে সেই ফিটিং নিউ ইনফরমেশন ইনটু দ্য এক্সিস্টিং স্কিমা। আমার যে মেন্টাল ফ্যাকাল্টি ছিল, আমি যেরকম বাড়িতে মানুষ হয়েছি তার সঙ্গে পুরোপুরি মিলে গেছে, আমি এই ইনফরমেশনটাকে কি করে সরাসরি ক্যাপচার করে নিলাম, যে কনসেপচুয়াল ক্যাপচারিং করে দিলাম। এটা হচ্ছে অ্যাসিমিলেশন। কিন্তু শাশুড়ি জানরেল, হ্যাঁ, মায়ের মতো নন, তখন আমাকে কি করতে হচ্ছে? প্রয়োজনে আমার বিহেভিয়ারটাকে মডিফাই করতে হচ্ছে, বা শাশুড়িকে একটু পাল্টানোর চেষ্টা করতে হচ্ছে, বা একটা সমঝোতায় আসতে হলো। হ্যাঁ, আমি এখানে সকাল 7টায় উঠতাম, মা চা নিয়ে আসতেন। শ্বশুর বাড়িতে গেলাম, শাশুড়ি বলছেন আমার 4টের সময় তুমি চা করে আমার কাছে নিয়ে আসবে। তাহলে পুরো এটা এখানে অ্যাসিমিলেশন হবে না, পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে, কিভাবে অ্যাডজাস্টমেন্ট হতে পারে? শাশুড়িকে বললাম না না, অনেক হয়েছে, 4টের সময় উঠতে হবে না, আপনাকে 7টার সময় উঠতে পারে, এটা হতে পারে। অথবা বললাম যে ঠিক আছে, আপনি 4টে নয়, ওটা 6টা করুন, আমিও 7টা থেকে 6টা করি, এটাও হতে পারে। বা অনেক সময় কিছু না হলে মা বললেন আর শাশুড়ি কদিন বাঁচবে, কদিন কথা শুনেন, একটু করে দে, নিজেকে বদলানোর চেষ্টা করলাম। এই যে প্রতি মুহূর্তে আমি মডিফাই করছি, মডিফিকেশন অফ বিহেভিয়ার ইন অর্ডার টু অ্যাডজাস্ট উইথ দ্য নিউ সিচুয়েশন, এটাকে আমরা বলছি অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেট করা। কিন্তু অ্যাসিমিলেশন মানে কি? ASSI, অ্যাজ সিমিলার অ্যাজ।
অ্যাজ সিমিলার অ্যাজ বলে আমি সেই ইনফরমেশনটাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছি, ফলে এটাকে বলছি কনসেপচুয়াল ক্যাপচারিং অ্যাসিমিলেশনে। আর অ্যাকোমোডেশনে আমার কি হচ্ছে কনসেপচুয়াল রিস্ট্রাকচারিং রিওরিয়েন্টেশন। অ্যাকোমোডেট তো মোডেট মিন্স মডিফিকেশন, যে মডিফাই করতে হচ্ছে। এই যে অ্যাসিমিলেশনের ক্ষেত্রে কিন্তু কি হতে পারে ক্রিয়েটিং থিওরিটিক্যাল মডেল। হ্যাঁ, থিওরিটিক্যাল মডেল কেন কি আমি একই রকম ইনফরমেশন পাচ্ছি, সেখান থেকে আমার একটা মডেল ডেভেলপমেন্ট হইল। কিন্তু অ্যাকোমোডেটে কি হতে পারে, অ্যাকোমোডেটে হচ্ছে এই যে carrying out plans and tasks that involve students in new experiences, নতুন অভিজ্ঞতা, হ্যাঁ, অজানা অচেনা শাশুড়ি, হ্যাঁ, তার সঙ্গে আমাকে মোকাবিলা করতে হচ্ছে। ফলে আগত ইনফরমেশনকে বদলাতে হচ্ছে বা নিজেকে বদলাতে হচ্ছে ইন অর্ডার টু অ্যাডজাস্ট ইন দ্যাট সিচুয়েশন। সেজন্য এটাকে আমরা বলছি অ্যাকোমোডেটিভ বিহেভিয়ার। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট মেকানিজম দুটো উপায় হতে পারে। একটা হচ্ছে অ্যাসিমিলেশন মেকানিজম। অ্যাসিমিলেশন মানে অ্যাজ সিমিলার অ্যাজ, দ্যাট ইজ ফিটিং নিউ ইনফরমেশন ইনটু দ্য এক্সিস্টিং স্কিমা, মানে আমার যে মানসিক যে সংগঠন আগের থেকে ছিল তার সঙ্গে পুরো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেছে, শাশুড়িকে আমি লুফে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে শাশুড়ির সঙ্গে আমার বনিবনা হচ্ছে না, একই রকম মেন্টাল ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না, তখন আমাকে বদলানো বা শাশুড়িকে বদলানো বা ইনফরমেশনকে বদলানোর চেষ্টা করছি, সেটাকে বলছি অ্যাকোমোডেশন। এই যে the organized bodies of information stored in memory that bias the way new information is interpreted, stored and recall is known as schema. আমি এক্ষুনি স্কিমার কথা বলছিলাম। স্কিমা মানে হচ্ছে কি আমাদের একটা ইউনিট অফ কগনিটিভ অর মেন্টাল ফ্যাকাল্টি। হ্যাঁ, আমার কিছু কিছু ধ্যান ধারণা স্ট্রাকচার আগে থেকে হয়ে আছে। এবার সেটাকেই বলছি অর্গানাইজড বডি অফ ইনফরমেশন স্টোরড ইন মেমোরি। এইটা হচ্ছে যদি আমার নতুন পরিস্থিতিতে এর সঙ্গে মিলে গেল তাহলে সেটাকে আমি সহজে নিয়ে নিতে পারলাম, আর যদি না মেলে তখন একটু দ্বন্দ্ব হতে পারে। সেই জন্য দ্যাট বায়াস দ্য ওয়ে অফ নিউ ইনফরমেশন ইজ ইন্টারপ্রেটেড। হ্যাঁ, আমি এমন ভাবে মানুষ হয়েছি নতুন পরিবেশে গিয়ে আমি মেলাতে পারছি না। কেন পাচ্ছি না? ডিউ টু ওই যে স্কিমা সংগঠন, স্কিমা স্ট্রাকচারের জন্য। ফলে এইটাকে বলা হচ্ছে যে অর্গানাইজড যে ইনফরমেশন স্টোরড ইন আওয়ার মেমোরি ইট কলস স্কিমা। Given below two statements. Statement 1, the ability to generate unusual yet appropriate responses to problems or questions is known as convergent thinking. আমি কি বললাম, কনভার্জেন্ট থিঙ্কিং এ তো কি হয়, অনেকগুলো অপশন থেকে বেস্ট অল্টারনেটিভ বাছবো, নতুন চিন্তা ভাবনা তো নয়। দ্য এবিলিটি টু জেনারেট আনইউজুয়াল, এটা হবে না, এটা বেসিক্যালি ডাইভার্জেন্ট থিঙ্কিং। ফলে এই স্টেটমেন্ট 1টা কি হচ্ছে ইনকারেক্ট। Statement 2, the ability to produce responses that are based on primarily on knowledge and logic, এটাও নয়, এটা ডাইভার্জেন্ট থিঙ্কিং এ কি হচ্ছে আমি যা খুশি ভাবতে পারি, যেমন খুশি ভাবতে পারি, যেভাবে খুশি ভাবতে পারি, কিন্তু তার মধ্যে একটা ইনোভেশন থাকছে। ফলে এটাও কি হচ্ছে রং হচ্ছে। Which one of the following are the components of pedagogical analysis of teaching and learning? আচ্ছা, পেডাগজি সম্পর্কে কারোর ধারণা আছে? কেউ বলবে? এই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পেডাগজি টার্মটা শুনেছো তোমরা? হ্যাঁ স্যার, শিক্ষা দান বা শিক্ষা বিজ্ঞান। গুড, শিক্ষা বিজ্ঞান। পেডাগজি মানে কি হচ্ছে বলো তো? পেডাগজি মানে হচ্ছে আর্ট এন্ড সায়েন্স অফ টিচিং লার্নিং। আর্ট এন্ড সায়েন্স অফ টিচিং। যে আমি যখন পড়াচ্ছি আমি তো কি করি, কন্টেন্ট ট্রান্সফার করছি। এই যে আমি এখন বুঝি, আমি কন্টেন্ট তোমাদের সামনে ট্রান্সফার করছি। এই কন্টেন্টটাকে, কন্টেন্ট মিন্স হোয়াট, কি ট্রান্সফার করছি সেটা হচ্ছে কন্টেন্ট। কিন্তু কিভাবে ট্রান্সফার করছি, এই যে হাউ টু ট্রান্সফার দ্য কন্টেন্ট মেটেরিয়াল, এটাই হচ্ছে আমার পেডাগজি। হ্যাঁ, তাহলে পেডাগজির মধ্যে কি আছে, আমার আর্ট আছে, আমার সায়েন্স আছে। এখানে পেডাগজির মধ্যে কন্টেন্ট থাকবে, সেখানে অবজেক্টিভ থাকবে, মেথডস এন্ড মেটেরিয়ালস থাকবে, সেখানে এক্সপেরিয়েন্স থাকবে, সেখানে ইভালুয়েশন থাকবে। কাম
পেডাগজির মধ্যে সিওএমই এই 4টে শব্দ থাকে। সেখানে কন্টেন্ট থাকবে, সেখানে অবজেক্টিভ থাকবে, সেখানে আউটকাম থাকবে, সেখানে এমএ বলছি মেথডস মেটেরিয়ালস থাকবে, সেখানে এক্সপেরিয়েন্স থাকবে, সেখানে ইভালুয়েশন থাকবে। এই পার্টগুলোকে সমন্বিতভাবে নিয়ে আমি বিষয়বস্তুকে একটা সিস্টেমেটিক্যালি পরিবেশন করতে পারি, সিকোয়েন্সিয়ালি করতে পারি, লজিক্যালি করতে পারি, সাইকোলজি করতে পারি, মিনিংফুলি করতে পারি, ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ লার্নিং। ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ লার্নিং, একজন টিচার যে আদব কায়দা, যে ওয়ে অফ ডেলিভারি অফ দ্য কন্টেন্ট করছেন, সেটা হচ্ছে তার পেডাগজি। এবারে এই পেডাগজিক্যাল অ্যানালিসিসে কি হয়, আমার যে কোনো একটা বিষয়বস্তুকে আমি পরিবেশন করব, সেখানে তাকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করে সেই বিষয়টাকে পড়াতে হয় আর কি। যার জন্য প্রথমে আমাকে কি করতে হয়, অবজেক্টিভকে ফর্মুলেট করতে হয়, সিলেকশন অফ টিচিং মেথডস এন্ড মেটেরিয়ালস। হ্যাঁ, অবজেক্টিভ ফর্মুলেশন হয়ে গেল। আজকে আমার অবজেক্টিভ নেট সেটের স্টুডেন্টদের জন্য কিছুটা একটা ওভারভিউ দিতে হবে। সিলেকশন অফ টিচিং মেথডস এন্ড মেটেরিয়ালস, হ্যাঁ, যে আমি কিভাবে পড়াবো, কি কি মেটেরিয়াল, আমার এইটা হচ্ছে মেটেরিয়াল। হ্যাঁ, এবার সি কন্টেন্ট অ্যানালিসিস সেকশন অফ দ্য সিলেকশন অফ দ্য ইভালুয়েশন। হ্যাঁ, কন্টেন্ট অ্যানালিসিস, সিলেকশন অফ ইভালুয়েশন ডিভাইসেস, কিভাবে আমি ইভালুয়েট করব সেটাকেও জেনে নিলাম। হ্যাঁ, এইখানে এই যে ডিটা ঢুকে গেছে, টাইপটা করতে কি, একটা হচ্ছে কন্টেন্ট অ্যানালিসিস, আর এখানে ডি হবে সিলেকশন অফ ইভালুয়েশন ডিভাইসেস। ফলে 4টে জিনিসই থাকছে। দেখো আমি কিছুক্ষণ আগে বলছিলাম কাম, সিওএমই, কামের মধ্যে কন্টেন্ট থাকবে, কম্প্রিহেন্সিভ প্ল্যানিং থাকবে, ওর মধ্যে অবজেক্টিভ থাকবে, আউটকাম থাকবে, এম এর মধ্যে মেথডস মেটেরিয়ালস থাকবে, এর মধ্যে এক্সপেরিয়েন্স ইভালুয়েশন থাকবে, সবকটাই আন্ডার দ্য পারভিউ অফ পেডাগজিক্যাল অ্যানালিসিস। তাহলে পেডাগজি মানে হচ্ছে আর্ট এন্ড সায়েন্স অফ টিচিং লার্নিং। আচ্ছা, given below are two statements. Learning is also considered as a social construct. হ্যাঁ, সোশ্যাল কনস্ট্রাক্ট, একটা সোশ্যাল প্রসেস আর কি। কনস্ট্রাক্ট আর কনসেপ্ট, কনসেপ্টটাকে আমরা কি করি, শুধু অবজারভেবল নয়, সেটাকে অবজারভেবল মেজারেবল সবই করা যায়, কিন্তু কনস্ট্রাক্ট মানে হচ্ছে একটা আনঅবজারভেবল কনসেপ্ট, কিন্তু সেটা আনঅবজারভেবল, বাট দ্যাট ক্যান বি ইনফার্ড ফ্রম আদার সেটিংস, সেগুলোকে বলা হয় কনস্ট্রাক্ট। যে আমি একজনের বললাম এই মেয়েটি খুব বুদ্ধিমতী, আরে বুদ্ধিমতী আমি কি ওইভাবে মাপতে পারছি? বুঝে না, একটা প্রবলেম দেখালো, সে হয়তো গৃহকর্মে নিপুণা, খুব সুন্দরভাবে রান্না করছে, সেখান থেকে বা লোকজনের সঙ্গে গুছিয়ে কথা বলছে, সেখান থেকে দুজনে আমি কম্পেয়ার করে বলে দিলাম যে না, এর মধ্যে একটা ইন্টেলিজেন্সের ছাপ আছে। এই যে ব্যাপারটা, আনঅবজারভেবল একটা প্যারামিটার, যেটাকে আমরা বলছি কনস্ট্রাক্ট। লার্নিং ইজ কনসিডার্ড এজ সোশ্যাল কনস্ট্রাক্ট। কেন সোশ্যাল কনস্ট্রাক্ট? যে লার্নিং একটা হচ্ছে সোশ্যাল প্রসেস, থ্রু সোশ্যাল ইন্টারাকশন আমরা লার্ন করে থাকি। হ্যাঁ, যার জন্য তো এই যে স্কুল কলেজের কেন দরকার? হ্যাঁ, তাহলে তো শুধু ডিস্কুলিং সেশন সোসাইটিতে হয়ে যেত, অনলাইনে সবকিছু হয়ে যেত না, যে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমেই কিন্তু লার্নিংটা হয়। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের সোশ্যালাইজেশন হয়। অনেক কিছু, একটা বাচ্চা বাড়িতে কিছু শিখতে পারছিল না, যেই দুদিন ক্লাসে গেল এখন কথার ফুলঝুরি, হ্যাঁ, ইউনিভার্সিটিতে এলো কত কায়দা ফায়দা সব শিখে চলে গেল। কারণ কি, থ্রু সোশ্যাল ইন্টারাকশন সে অনেক কিছু শিখতে পারছে। ফলে লার্নিং হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট। হ্যাঁ, ভাইগটস্কির খুব সুন্দর থিওরি আছে, সেখানে তিনি বলছেন যে লার্নিং ইজ সোশ্যালি বা নলেজ ইজ সোশ্যালি ট্রান্সমিটেড অ্যান্ড মেন্টালি নেগোসিয়েটেড। খুব ইম্পর্টেন্ট কথা, একটা কনস্ট্রাকটিভিজমের কথা। নলেজ ইজ সোশ্যালি ট্রান্সমিটেড, আমরা যা কিছু শিখি সোশ্যাল ট্রান্সমিশনের মাধ্যমে। হ্যাঁ, পৃথিবীতে প্রথম সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? পৃথিবীতে প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হাটে, অন্য কোথাও নয়। বাজার তো পরে এলো, যখন হাট তৈরি হলো না, হাটে কি হলো, মিলন মেলা হয়ে গেল, বহুজন বহু জিনিস নিয়ে গেল, বিনিময় প্রথা হলো, এটা দিল ওটা দিল, এই করে আদান প্রদান শুরু হলো। আদান প্রদানের মাধ্যমে কি হলো, যে গিভ অ্যান্ড গেট পলিসি শুরু হলো, দিচ্ছি নিচ্ছি দিচ্ছি পাচ্ছি, এই ব্যাপারগুলো চলে এলো, দিয়ে একটা সাইনার্জি বা ইকোসিস্টেম তৈরি হলো। হ্যাঁ, যার জন্য হাটে মানে সারা পৃথিবীতে হাটে সবচেয়ে মানে একটা মাস সোশ্যালাইজেশন প্রসেস শুরু হয়েছিল। হ্যাঁ, একই রকম ভাবে, এবং মানুষ অনেক কিছু শিখে গেছিল, কিভাবে জিনিসপত্র কিনতে হয়, ব্যবহার করতে হয়, কত রকমের জিনিস হয়, এইসব ব্যাপারের কনসেপ্টগুলো ওরা পেয়ে গেছিল। ফলে লার্নিং একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, একদম যে সোশ্যাল কনস্ট্রাক্ট
ইজ ক্যারেক্টারাইজড বাই ডেভেলপমেন্ট অফ সোশ্যালি ডিজায়ার্ড বিহেভিয়ার। হ্যাঁ, সোশ্যাল কনস্ট্রাক্ট গুলো কি তৈরি হয়, আমি যখন সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে, সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে কে ইনভলভ হচ্ছে, একটা কমিউনিটি যুক্ত থাকছে, কমিউনিটি তার কি আছে, তার কালচারাল টুল আছে। ফলে একটা কমিউনিটির মধ্যে যখন কালচারাল টুলের আদান প্রদান হচ্ছে, যে কমিউনিটি কালচার কমিউনিকেশন, এই সব মিলে কি হচ্ছে, আমাদের মধ্যে কোঅপারেশন তৈরি হচ্ছে, কোঅর্ডিনেশন তৈরি হচ্ছে, কম্পিটিশন তৈরি হচ্ছে, ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে, এবং কম্প্যাশন তৈরি হচ্ছে। আলটিমেটলি উই আর গেটিং কানেক্টেড। যে যখন কমিউনিটি থাকলো, কালচার থাকলো, কমিউনিকেশন থাকলো, এক্সচেঞ্জ হলো, শেয়ারিং হলো, কমিউনিকেশন হলো, কোঅপারেশন হলো, কোলাবোরেশন হলো, কম্পিটিশন হলো, কনফ্লিক্ট তৈরি হলো, কনফ্লিক্ট রিজলিউশন হলো, কম্প্যাশন তৈরি হলো, ক্যারেক্টার বিল্ডিং তৈরি হলো। এই করতে করতে ফাইনালি উই আর গেটিং কানেক্টেড। এই যে যুক্ত হয়ে যাওয়া, জুড়ে যাওয়া, যোগযুক্ত হয়ে যাওয়া, হ্যাঁ, ফিলোসফির ভাষায় যে যোগযুক্ত হয়ে যাওয়া, এই যে কানেক্টিভিটি তৈরি হয়ে যাওয়া, সেটা কিন্তু সোশ্যাল কিভাবে সোশ্যাল কনস্ট্রাক্টটা তৈরি হয়। ফলে দুটো স্টেটমেন্টই ট্রু। আচ্ছা, এইখানে কি বলেছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। এখনকার এই প্রশ্নগুলো তো খুব কমপ্লেক্স প্রশ্ন, যে এক কথায় এমসিকিউ, এই যে এরকম প্লেন এমসিকিউ গুলো উঠে গেছে অপশন দিয়ে করা। হ্যাঁ, ডোমেইনস অফ টিচিং রেসপন্সিবিলিটি এন্ড কম্পোনেন্টস অফ ডোমেইন, প্ল্যানিং এন্ড প্রিপারেশন, হ্যাঁ, সেটিং ইনস্ট্রাকশনাল আউটকাম। আমি যদি টিচিং এর জন্য প্ল্যানিং করছি, প্রিপারেশন প্ল্যান তৈরি করলাম, প্রিপারেশন করলাম, এখান থেকে সেটিং অফ ইনস্ট্রাকশনাল আউটকাম, আমার কি লক্ষ্যটা হবে, আমি কোথায় পৌঁছাতে চাইছি, শিক্ষার্থীদের মধ্যে কি পরিবর্তন আনতে চাইছি, এটার মাধ্যমে আমরা দেখাতে পারি। আমি যখন ইনস্ট্রাকশন দিচ্ছি, কমিউনিকেশন উইথ স্টুডেন্টস। এই যে প্রশ্ন আসতে পারে যে টিচিং এর সঙ্গে ইনস্ট্রাকশনের কি পার্থক্য, যে টিচার যে কেউ হতে পারে। আমরা যে বলি না আমরা সবাই টিচার, কথাটা ভুল। ক্লাসরুমের টিচার, ব্যাপক অর্থে ক্লাসরুম টিচার বলা হয় ঠিকই, কিন্তু যদি আমরা এটা সাইকোলজিক্যাল টার্মে ইউজ করি, তাহলে ক্লাসরুম টিচার নয়, ক্লাসরুম ইনস্ট্রাক্টর। কারণ কি, ক্লাসরুমে টিচার কি করেন, খুব সিস্টেমেটিক্যালি, সিকোয়েন্সিয়ালি, লজিক্যালি, মিনিংফুলি কন্টেন্ট ডেভেলপ করেন, প্ল্যান করেন, প্রেজেন্ট করেন, এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন, এবং সেখানে শিক্ষার্থীরা কতটা শিখলো সেটাকেও পরিমাপ করার চেষ্টা করা হয়। ফলে ক্লাসরুমের যে টিচিং, নট অ্যাট অল টিচিং, ইট ইজ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে হচ্ছে একটা অর্গানাইজড অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে সোশ্যালি প্ল্যান্ড, যেটা নাকি কন্ট্রোল কন্ডিশন হচ্ছে প্ল্যান্ড, অর্গানাইজড, পারপাসফুল একটা অ্যাক্টিভিটি, এবং দ্যাট ক্যান বি মেজার্ড অ্যান্ড কোয়ান্টিফাইড ইন অ্যান অবজেক্টিভ ওয়ে। ফলে ক্লাসরুমের যে তথ্য যে ট্রান্সফার, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন, এবং ক্লাসরুম টিচারকে বলা হবে ইনস্ট্রাক্টর। এবং এটা হচ্ছে একটা কন্ট্রোল কন্ডিশন, হচ্ছে ফর্মাল ওয়েতে হচ্ছে, এই কথাগুলো থাকতে হবে। এবং এর মধ্য দিয়ে কি হতে পারে, শিক্ষার্থীদের মধ্যে কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর, তিনটে ডোমেনের ডেভেলপ করা হচ্ছে। হ্যাঁ, ফলে এইটা হচ্ছে মোর সাইকোলজিক্যাল প্রসেস। কিন্তু টিচিং কি হচ্ছে, টিচিং অতটা মানে অর্গানাইজড অ্যাক্টিভিটি নয়। এর মাধ্যমে লার্নিং হতেও পারে, আবার নাও হতে পারে। কেউ একটা জ্ঞান দিল, আমি এক কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে বার করে দিলাম, এটা কিন্তু টিচিং। আমার টিচিং হচ্ছে বর্ডার অ্যাসপেক্ট, টিচিং হচ্ছে একটা সোশ্যাল ফেনোমেনন, হ্যাঁ, এবং সোশিওলজিক্যাল একটা পার্সপেক্টিভ টিচিং এর মাধ্যমে থাকে। টিচিং, হ্যাঁ, কেউ যদি বলে বুদ্ধ টিচার, মোহাম্মদ টিচার, জেসাস টিচার, রামকৃষ্ণ টিচার, চৈতন্য টিচার, এরা সব টিচার। কিন্তু আমরা যারা টিচিং কমিউনিটিতে বিলং করি, তারা বেসিক্যালি কিন্তু ইনস্ট্রাক্টর। হ্যাঁ, কারণ আমরা বেসিক্যালি ইনফরমেশন, নলেজ, এক্সপেরিয়েন্স, কি ভ্যালুজ, কি কালচার, কি মোরালিটি, কি বিলিভ, এগুলো কি হচ্ছে কমিউনিকেট করি উইথ স্টুডেন্টস। ক্লাসরুম এনভায়রনমেন্ট কি, ক্লাসরুম এনভায়রনমেন্ট হচ্ছে কালচার ফর লার্নিং। ক্লাসরুম এনভায়রনমেন্ট আর কিছু নয়, একটা হেলদি কনজেনিয়াল ক্লাইমেট হবে, যেটা নাকি ক্লাসরুমের মানে কালচার ফর লার্নিং কে সেটা হচ্ছে প্রমোট করবে। আর প্রফেশনাল রেসপন্সিবিলিটি রিফ্লেক্টিং অন টিচিং। একজন টিচার কিভাবে সে আরো বেশি প্রফেশনাল হতে পারেন, কিভাবে নিজেকে আপডেট করতে পারেন, আপগ্রেড করতে পারেন, কিভাবে তার প্রফেশনাল এথিক্সের ডেভেলপমেন্ট হতে পারে, প্রফেশনাল নলেজের ডেভেলপমেন্ট হতে পারে, স্কিল ডেভেলপ হতে পারে, এবং নিজেকে তিনি প্রতি মুহূর্তে বদলাবেন। ফলে সেখানে কি হচ্ছে, রিফ্লেক্টিং অন টিচিং। টিচারকে বলা হচ্ছে একজন রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার।
রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার মানে কি, যে অতীত থেকে অভিজ্ঞতা নেওয়া। আমি ক্লাসে পড়ালাম, পড়াতে পড়াতে আমার কি কি সমস্যা তৈরি হলো সেগুলোকে নিয়ে পরে আমি তার উপর সময় দিচ্ছি। হ্যাঁ, অতীত অভিজ্ঞতা থেকে আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি, হ্যাঁ, আরো ভালো করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এ কাইন্ড অফ রিফ্লেকশন। দ্য লার্নিং ইন হুইচ নিউ বিহেভিয়ার ইজ অ্যাকোয়ার্ড বাট ইজ নট ডেমনস্ট্রেটেড আনটিল রিইনফোর্সমেন্ট ইজ প্রোভাইড ইজ নোন অ্যাজ, যে একটা লার্নিংটা নতুন বিহেভিয়ার আমি অর্জন করার চেষ্টা করছি শিখনের মাধ্যমে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত রিইনফোর্সমেন্ট, বাইরে থেকে আমার কোনো ফিডব্যাক বা শক্তিদায়ী উদ্দীপক আমাকে যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কি অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় থাকছে। সেটাকে বলছি আমরা লেটেন্ট লার্নিং। এটা একটা টলম্যানের থিওরি আছে, সাইকোলজিস্ট সাইন গেস্টাল্ট থিওরি, তিনি বলছেন এই ধরনের লার্নিং, হ্যাঁ, আজকে হয়তো ক্লাসে আমি একটা শিখলাম, তার অ্যাপ্লিকেশন হলো না, সেটা হয়তো পরবর্তী সাংসারিক জীবনে আমার সেটা কাজে লাগছে, ফলে আমার লার্নিংটা এখন হয়েছিল কিন্তু সেটা পরবর্তীকালে মানে সুপ্ত অবস্থায় থাকলো, পরবর্তীকালে তার অ্যাপ্লিকেশন হলো যখন সেই ধরনের আমি একটা রিইনফোর্সমেন্ট বা এনভায়রনমেন্ট পেলাম, তখন সেটাকে, সেই জন্য এটাকে আমরা বলছি কি লেটেন্ট লার্নিং। Which of the following are factors related to learning that affect learning? Factors related to learning, learning এর জন্য কোন কোন ফ্যাক্টর রেসপন্সিবল? হ্যাঁ, এই যে লার্নার্স লেভেল অফ মোটিভেশন টু অ্যাসপায়ার এন্ড অ্যাচিভমেন্ট। হ্যাঁ, মোটিভেশন যদি না থাকে, হ্যাঁ, মোটিভেশন লিডস টু অ্যাকশন, হ্যাঁ, মোটিভ আর্জ, হ্যাঁ, যে কোনো কাজের ক্ষেত্রে আমার যদি মোটিভেশন না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। ফলে এটা একটা সাইকোলজিক্যাল ভেরিয়েবল বা পার্সোনাল ভেরিয়েবল অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোলজিক্যাল ভেরিয়েবল। হ্যাঁ, এটাকে অনেক সময় আমরা মেডিয়েটিং অর ইন্টারভেনিং ভেরিয়েবলও বলে থাকি, যে মোটিভেশন লিডস টু লার্নিং। রেডিনেস অ্যান্ড উইল পাওয়ার অফ দ্য লার্নার। হ্যাঁ, তার যে প্রস্তুতি যদি থাকে, তার যদি ইচ্ছা শক্তি থাকে, তবেই সে কিন্তু তত্তর করে এগোতে পারে হবে। সি বেসিক কম্পিটেন্স অফ দ্য লার্নার। হ্যাঁ, কম্পিটেন্সি বা স্কিল তো থাকতেই হবে। হ্যাঁ। ডি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অফ দ্য লার্নার, এটাও লার্নিং কে এফেক্ট করবে। হ্যাঁ, পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য টিচার, এটা নির্ভর করবে না, কারণ লার্নিংটা হচ্ছে সোশ্যাল প্রসেস অ্যাজ ওয়েল এজ ইন্ডিভিজুয়াল প্রসেস। একজন ইন্ডিভিজুয়াল লার্ন করবে অ্যাকর্ডিং টু হিজ অর হার ওন ওয়ে, ফলে সেখানে টিচারের বিহেভিয়ার বা পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স প্রভাব বিস্তার করতে পারবে না। আচ্ছা, আমরা কি কন্টিনিউ করব? আমাদের প্রচুর জিনিসপত্র আছে। হ্যাঁ, তোমরা যা বলবে আর কি, নাহলে এটা আমরা মেটেরিয়ালটাও পাঠাতে পারি, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আজকে শেষ করো। যদি মেটেরিয়ালটা ওদেরকে দিয়ে দাও, যদি প্রয়োজন হয় তখন আরেকদিন একটু বলে দাও। হ্যাঁ, এটা আমি আরো আমার কাছে অনেক মেটেরিয়াল আছে, আমি তাহলে এটা আপনাকে শেয়ার করে দিচ্ছি নাকি স্যার? হ্যাঁ, আমি ওদেরকে পাঠাবো, তারপরে যদি আবার একদিন যদি মনে হয় যে আরেকদিন স্যারকে হলে ভালো হয় তখন বলবো তোমাকে।